এই 22-23 আসছে, ঠিক আছে? এবার আসো আমাদের অ্যাবজর্পশনের ক্ষেত্রে চলে আসি। আমরা আসলে কি খাবার খাইছিলাম বলতো? আমরা জেনারেলি যেসব খাবারগুলো খাই, সেই খাবারগুলাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হবে। তো আমরা গতকালকে আমরা যেসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করছিলাম, মেইনলি আমরা ডিসকাস করছিলাম কি নিয়ে? আমরা ডিসকাস করছিলাম কার্বোহাইড্রেট নিয়ে, এটা নিয়ে ডিসকাস করছিলাম। তার সাথে আমরা ডিসকাস করছিলাম প্রোটিন, লিপিড নিয়ে। তো এইগুলাই শুধুমাত্র আমাদের ফুড যেগুলো আমরা খাচ্ছি, এর সাথে আমরা ভিটামিন খাচ্ছি না? অনেক ডিফারেন্ট টাইপের ভিটামিন আছে। তারপর হচ্ছে মিনারেলস আছে। তাহলে ভিটামিন আছে, মিনারেলস আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আরো সাথে থাকছে, সাথে ওয়াটার তো আছেই। তো এই জিনিসগুলো ক্ষেত্রে দেখো, খেয়াল করো এই জিনিসগুলো হচ্ছে এমনি হচ্ছে সিম্পল অবস্থায় থাকে, যেগুলো সহজেই অ্যাবজর্বেবল। কিন্তু এগুলোকে আমরা অ্যাবজর্ব করার জন্য কার্বোহাইড্রেটকে আমরা গ্লুকোজে কনভার্ট করছিলাম, প্রোটিনটাকে আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করছিলাম, ঠিক আছে? আর লিপিডটাকে আমরা ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্ট করছি। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করছি। ঠিক আছে? তাহলে এগুলো এখন কি করবে? এগুলো হচ্ছে আমাদের এখন অ্যাবজর্পশন শুরু হবে। তার মানে আমরা আগের কাজটা কিন্তু করে রাখছি, তাই না? ইনিশিয়াল যে ওয়ার্ক ডান। এখন আমাদের নেক্সট ওয়ার্ক হচ্ছে আমরা তুমি যে খাবারগুলো করছো সেগুলোর এই যে পিটা তারপর হচ্ছে ভাঙচুর করা শেষ। এখন সেই জিনিসগুলো কি অ্যাবজর্ব করবে, লাভটা কি হবে? যেটা পরবর্তীতে মেটাবলিজম করে পরবর্তীতে আমাদের এনার্জি দিবে। তার মানে হচ্ছে আমাদের বড় বড় শরীরগুলো এই এনার্জি দিয়ে চলাচল করবে, আদার্স যে ওয়ার্কগুলো সেগুলো করতে থাকবে। এখন এই যে আমাদের অ্যাবজর্পশন হবে, তার মানে আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ভিটামিন, মিনারেল, ওয়াটার এগুলো যে অ্যাবজর্ব হবে, এই অ্যাবজর্পশনটা কোথায় হবে আসলে? আমাদের অ্যাবজর্পশন হওয়ার মেইন স্পট হচ্ছে আমরা যদি বলি স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন হচ্ছে আমাদের মেইন স্পট। এখানে হচ্ছে আমাদের মেইন যে অ্যাবজর্পশনটা সেটা হবে। এখন স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা যদি বলা হয় কোন জায়গাটা বেশি হয়? স্মল ইন্টেস্টাইনের মধ্যে সবথেকে বেশি হচ্ছে জেজুনামে। ঠিক আছে? তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে জেজুনামে অ্যাবজর্পশনটা বেশি হবে। এখন কথা হচ্ছে কেন ভাইয়া স্মল ইন্টেস্টাইনে হতে হবে, অন্য কথা না কেন? কারণ এই স্মল ইন্টেস্টাইনের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে তার মধ্যে বিলাই থাকে। কি থাকে? বিলাই থাকে। এখন বিলাই কি আসলে? বিলাই বা মাইক্রোবিলাই যেটা বলো এটা আমাদের থাকে। বিলাই বা মাইক্রোবিলাই যেটা বলো এটা আমাদের থাকে। যেহেতু ছোট ছোট সেজন্য আমরা মাইক্রোবিলাই বলতেছি। তো দেখো এই মাইক্রোবিলাই বা বিলাইটা আসলে কি? এটা আসলে কিছুই না। এটা আসলে এই যে আমাদের একটা সেল, এই হচ্ছে একটা সেল। এই সেলের উপরে এই ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন এটা আমরা বলতেছি বিলাই। এখন এই সেলটা যদি এরকম না হয়ে জাস্ট এরকম হতো তাহলে চিন্তা করো তার অ্যাবজর্পশন করার জন্য যে সারফেস, সেই সারফেস হচ্ছে এইটুকু ছিল। এখন জাস্ট ফিঙ্গার লাইক প্রজেকশন হওয়ার কারণে কি সুবিধা হলো? তার এখানে সারফেস আমরা চিন্তা করো, তার এখানে সারফেস আছে এই জায়গায়, এখানে দর্শন হবে, এখানে দর্শন হবে, এখানে দর্শন হবে, এখানে এইদিকে আবার এইদিকে, এটাতে আবার এটাতে এদিকে প্রচুর পরিমাণ সারফেস এরিয়া আছে না? তার মানে আগে যদি দেখা যেত এইটুখানি সারফেস এরিয়া আছে, এখন ফিঙ্গার লাইক প্রজেকশনের কারণে সারফেস এরিয়া এখন অনেকটা হয়ে গেছে। তাহলে এখন অ্যাবজর্পশনটা বেশি হবে না? যেহেতু স্মল ইন্টেস্টাইনে এই সুযোগটা আছে, সেই সুযোগটাই আমাদের ফুড পার্টিকেলগুলো নেয়, যার কারণে এই স্মল ইন্টেস্টাইনে আসলে কি আমাদের এই যেগুলো এই আমাদের অ্যাবজর্পশনটা হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখানে পেয়ে গেলাম। এখন খেয়াল করো এই যে মাইক্রোবিলাইগুলো ক্ষেত্রে যেটা হয়, মানে বিলাই যেটা আমরা পাচ্ছি, এই বিলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে দেখা যাচ্ছে আরো ছোট ছোট এই প্রজেকশন থাকে। মানে এটা হচ্ছে আমাদের বিলাই পেলাম। এই বিলাইয়ের মধ্যে আরো ছোট ছোট প্রজেকশন, সেটা আমরা বলতেছে মাইক্রোবিলাই। তার মানে এটা হচ্ছে আমাদের বিলাই। এই বিলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট আরো প্রজেকশন থাকে। এই এরকম হচ্ছে ছোট ছোট প্রজেকশন থাকে। ঠিক আছে? তাহলে এই যে ছোট ছোট প্রজেকশন আছে, এই প্রজেকশন দেখতে দেখতে কি মনে হচ্ছে? আমাদের সকালে ব্রাশ করি, রাতে ব্রাশ করি, সেই ব্রাশের মতো মনে হচ্ছে না? এজন্য এটাকে বলা হচ্ছে, এটা আমাদের বলা হচ্ছে এটাই হচ্ছে আমাদের ব্রাশ বর্ডার। তার মানে মাইক্রোবিলাইগুলো আমাদের এখানে বিলাইতে কি ফর্ম করতেছে? এটা ফর্ম করতেছে ব্রাশ বর্ডার। ঠিক আছে? এটা আমাদের ফর্ম করতেছে ব্রাশ বর্ডার। ঠিক আছে? ব্রাশ বর্ডার কি জিনিস সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা? একটু আমাকে জানাতে হবে যে ব্রাশ বর্ডার কি সেটা আমরা বুঝতে পারছি? ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা ব্রাশ বর্ডার কি সেই জিনিসটা বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা ব্রাশ বর্ডারের ব্যাপারটা দেখেছি। এই ব্যাপারটা আমাদের এডমিশন টেস্টে আসছে। ঠিক আছে? এডমিশন টেস্টে ব্রাশ বর্ডার নিয়ে কোশ্চেন আসছে। তাহলে দেখো এই যে বিলাই কথা আসছে আমাদের অ্যাবজর্পশন করবে এখানে, যেজন্য আমরা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে এগুলো আমাদের এখানে বলে দিয়েছে। আর এই যে আমাদের এখানে যে বিলাইয়ের মধ্যে যে মাইক্রোবিলাই থাকে সেটা ব্রাশ বর্ডার ফর্ম করে, এগুলো আমাদের এখানে বলা আছে। ঠিক আছে? আর এটা যে বিলাইটা কাছে যাচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করতেছে। ঠিক আছে? এবার আসো আমাদের এখানে অ্যাবজর্পশনের প্রসেসগুলো কি? এই যে অ্যাবজর্পশনটা হবে এটার জন্য এনার্জি লাগতে পারে অথবা এনার্জি না লাগতে পারে। যদি এনার্জি না লাগে তার মানে তোমার কষ্ট করে জিনিসটা নিয়ে আসতে যেতে হবে অথবা তোমার কাছে জিনিসটা পাঠিয়ে দিবে। এখন তুমি যদি কষ্ট করে যাও তাহলে তোমার এনার্জি আছে, তার মানে যাওয়ার জন্য তোমার এনার্জি লাগছে। আর যদি তোমাকে এমনি ছেড়ে দিয়ে যায় তাহলে সেটার জন্য তোমার এনার্জি লাগছে না, তুমি মাসে বসে হোম ডেলিভারি পাচ্ছ। তাহলে এই হচ্ছে দুটো প্রসেস। একটা হচ্ছে আমাদের যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? যে নিয়ে আসতে হবে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। এখানে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। আর এটাতেই এনার্জি দরকার, এনার্জি রিকোয়ার্ড। ঠিক আছে? আর যদি আমি বলি প্যাসিভ প্রসেস, ঠিক আছে? তাহলে আমার নিজে যাওয়া লাগছে না, আমাকে সুন্দর করে শুষে করে দিয়ে যাচ্ছে। এখানে কোনো এনার্জি আমার দরকার নাই, কারণ আমি সুন্দর করে শুয়ে বসে আছি, এটা আমার শেষে দিয়ে যাচ্ছে। সেটা তো এখানে সেম, আমরা যদি কোনো একটা ফুড পার্টিকেলকে অ্যাবজর্ব করতে চাই, এখন সেটা যদি আমার এনার্জি দরকার হয় তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আর যদি এনার্জি না লাগে তাহলে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ প্রসেস। ঠিক আছে? তাহলে এই যে আমাদের অ্যাক্টিভ অ্যাবজর্পশন আর প্যাসিভ অ্যাবজর্পশন এর ব্যাপার আছে। ঠিক আছে? এখন আমাদের যে কার্বোহাইড্রেট আর প্রোটিন আছে এদের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যেরকম এই অ্যাক্টিভ অ্যাবজর্পশন অথবা প্যাসিভ অ্যাবজর্পশন যে কোনো একটা দিয়ে জেনারেলি হয়ে যায়। ঠিক আছে? তার মানে এই যে আমাদের অ্যাক্টিভ অ্যাবজর্পশন আর প্যাসিভ অ্যাবজর্পশন এর মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা আসলে এই বিশেষ করে আমাদের যদি চিন্তা করো কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো, আর আমাদের যদি চিন্তা করো এখানে আমাদের ডিফিউশন প্রসেসটা এটা কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেবল। ডিফিউশন মানে কি? এটা হচ্ছে আমাদের যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে যেখানে কনসেন্ট্রেশন কম সেই জায়গায় চলে যাওয়া, তার মানে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে ড্রাইভ হচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে ডিফিউশন। আমাদের যে তোমার মিনারেলস, ভিটামিন, ওয়াটার এগুলো দেখা যায় ডিফিউশন প্রসেসে মেইনলি চলে যাচ্ছে। শুধু এগুলো না, আমাদের যে গ্লুকোজ আছে, গ্লুকোজ কিন্তু আমাদের ডিফিউশন প্রসেসে চলে যায়। বা আমাদের যে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড যদি বলি অ্যামিনো অ্যাসিড কি হয়? এখানে দুটো অ্যামিনো অ্যাসিড আছে। একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড, এ মানে হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? তার মানে হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড। ডি অ্যামিনো অ্যাসিড মানে কি? এল বোঝা যাচ্ছে ল্যাবরেটরি অ্যামিনো অ্যাসিড আর ডি বোঝা যাচ্ছে ডেক্সট্রোরেটরি অ্যামিনো অ্যাসিড। এগুলো নিয়ে তো জানা লাগবে। দেখো এল আর ডি মনে রাখবা, ডি ফর ডিফিউশন। ডি অ্যামিনো অ্যাসিড সেটা ডিফিউশন দিয়ে ডিফিউশন হয়ে অ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে? তাহলে ডিফিউশন হয়ে অ্যাবজর্পশন হয়ে ডি অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? তাহলে এই জিনিসটা লিখে দেখেছি আমাদের এই ডিফিউশন হয়ে আছে আমাদের ডি অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিড ক্ষেত্রে দেখা যায় এরকম অ্যাক্টিভ অ্যাবজর্পশন হতে পারে, কোন ক্ষেত্রে প্যাসিভ অ্যাবজর্পশন হয়ে যায়। এটা হচ্ছে জায়গার উপর বেস করে আমাদের এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন আসো আমাদের হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফুড রেসিডিউ অ্যাবজর্ব হয় কোথায়? এই কোশ্চেনটা আছে তো ভেরি গুড। আমরা বলছিলাম হচ্ছে যেগুলো আমি সবথেকে বেশি অ্যাবজর্পশন হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখছি এখন আসো হোয়াট ইজ ফ্রম দ্য অ্যাগ্রিগেশন অফ মাইক্রোবিলাই অন দ্য সারফেস অফ স্মল ইন্টেস্টাইন। কি ফর্ম করবে মাইক্রোবিলাই? ভেরি গুড, ডিবিবি মানে ব্রাশ বর্ডার ফর্ম করবে। ঠিক আছে? এটা আমরা দেখছি ব্রাশ বর্ডার ফর্ম করতেছে। তাহলে আমরা এই যে আমাদের জিনিসটা আসলাম আমাদের এই যে অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট সেটা যদি আসি, কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখছিলাম আমাদের কার্বোহাইড্রেট আসলে কি হয়? গ্লুকোজ হয়। গ্লুকোজ থেকে কি? মনোস্যাকারাইড। ঠিক আছে? মনোস্যাকারাইড মানে যেটাকে ভাঙলে তুমি আর কোনো কার্বোহাইড্রেট পাবা না। ঠিক আছে? মনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট, সব কার্বোহাইড্রেট ইউনিট হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে আমাদের কার্বোহাইড্রেট গুলো গ্লুকোজ হিসেবে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হিসেবে অ্যাবজর্ব হয়। আর এগুলোর ক্ষেত্রে আমাদের যে অ্যাবজর্পশনটা হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন বা হচ্ছে আমাদের গ্লুকোজের অ্যাবজর্পশন যেটা কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন বা গ্লুকোজের অ্যাবজর্পশন এটা আসলে কিসের মাধ্যমে হয়? এই যে বেশিরভাগ সিম্পল একদম সিম্পল মনে থাকে এগুলোর ক্ষেত্রে আমরা ডিফিউশন দিয়ে হচ্ছে পেয়ে যাই। ডিফিউশন দিয়ে আমরা বেশিরভাগ অ্যামাউন্ট পেয়ে যাই। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা কার্বোহাইড্রেটের বেশিরভাগ কি আমাদের ডিফিউশন হয়ে আমাদের কি করে অ্যাবজর্পশন হয়ে যায় বেশিরভাগ যেগুলো। আর নেক্সট যেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে এর আগে আমরা বলেছি প্রোটিনের ক্ষেত্রে কি হয়? প্রোটিনের ক্ষেত্রে ডি আর এল মানে ডি অ্যামিনো অ্যাসিড আর এল অ্যামিনো অ্যাসিড। এল অ্যামিনো অ্যাসিড ডি তো হচ্ছে ডিফিউশন দিয়ে, ডি হচ্ছে ডিফিউশন দিয়ে, আর বাকি থাকছে এল হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় আমাদের এই প্রোটিন এটা অ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে এগুলো খুব ইজি, সহজ হয়, কোনো ঝামেলা করে না। ঝামেলাটা করে কি? ঝামেলাটা করে হচ্ছে আমাদের এই যে লিপিড। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখছি এই যে লিপিড যে অ্যাবজর্পশন এটাই হচ্ছে ঝামেলা হয়। ঠিক আছে? এখন তুমি এর আগে দিন লিপিড ডাইজেশনের ক্ষেত্রে দেখছিলা বড় বড় লিপিড ছোট ছোট লিপিড হয়, তাই না? এই প্রসেসটা কেন বলছিলাম ইমাসিফিকেশন। এই ইমাসিফিকেশন যে বাইসাল ছিল সেই বাইসালগুলো আবার দেখা যায় যেরকম আমাদের ছোট ছোট যে মনোবিসাইডগুলো আছে ছোট ছোট গ্লিসারল এইগুলোর সাথে অ্যাটাচ হয়। অ্যাটাচ হয়ে কি ফর্ম করে জানো? মাইসিলিন ফর্ম করে। ঠিক আছে? তো আমাদের মাইসিলিন ফর্ম হচ্ছে কি দিয়ে হচ্ছে বুঝলাম যে মাইসিলিন যদি আমরা চিন্তা করি মাইসিলিন দেখা যায় যেরকম আমাদের ওই মনোবিসাইড যদি আমরা দেখি এই যে আমাদের ফ্যাটি অ্যাসিড মনোবিসাইড এগুলো মিলে আমাদের মাইসিলিন ফর্ম করে। ঠিক আছে? তো মাইসিলিন আমরা চিন্তা ভাবনা করব না, প্ল্যান করব না। আমরা শর্টকাটে আসলে হচ্ছে আমরা আমাদের এই লিপিড ডাইজেশন একটু পড়ি। ঠিক আছে? লিপিড ডাইজেশনের ক্ষেত্রে আমরা বলবো লিপিড কি ওয়াটার সলিউবল? বলো তো লিপিড কি ওয়াটার সলিউবল হবে? তোমরা জানো যে লিপিড কি ওয়াটার সলিউবল? না ভেরি গুড। তাহলে ওয়াটার সলিউবল না হলে আমাদের এটা ডাইরেক্ট ব্লাডে আসতে পারবে না। ঠিক আছে? তাহলে যদি ব্লাডে আসতে না পারে তাহলে এটা অ্যাবজর্পশনটা কিভাবে হবে? বুঝতে দেখো আমাদের এটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের ব্লাডের বা এটা হচ্ছে লিম্ফেটিক। লিম্ফেটিকের মধ্যে কি আছে? লিম্ফেটিকের মধ্যে মানে লিম্ফেটিক ডাক্ট তোমরা দেখছো না? এটার মধ্যে তো লিম্ফ আছে। লিম্ফের মধ্যে তো ব্লাড মানে ওয়াটার বেশি। তাহলে এটা ওয়াটার সলুবল হবে না। এখন তোমরা এটাতে সে কি করবে? সে এটা হচ্ছে আমাদের লিপিড। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লিপিড। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লিপিড যেটা আসলে ফ্যাটি অ্যাসিড তারপর হচ্ছে মনোক্সাইড এগুলো নাইট্রিক ফর্ম করছে। ঠিক আছে? তো এটা জানে যে এটা হচ্ছে কখনোই এই ওয়াটার সলুবল না, সেজন্য সে এখানে ঢুকতে পারবে না। এখন তারপর আমরা ধরে নিই এটা হচ্ছে একটা পার্টি সেন্টার। ঠিক আছে? এখানে একটা পার্টি হচ্ছে। ঠিক আছে? কাদের পার্টি? মেয়েদের পার্টি। তাহলে এখানে গার্লস পার্টি হচ্ছে। এখানে হচ্ছে গার্লস পার্টি হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে কি ছেলেদের ঢুকতে দিবে? দিবে না। এটা হচ্ছে লিপিড হচ্ছে সেই ছেলে যে দুষ্ট একটু। সে চাচ্ছে সে এটার ভিতরে ঢুকবে। সে চিন্তা করলো তাহলে আমি এটার মধ্যে কিভাবে ঢুকবো? তো তার মাথায় বুদ্ধি আসলো তার তাহলে কি মেয়ে সাজতে হবে। তো মেয়ে সাজতে তখন সে এটার মধ্যে ঢুকতে পারবে। এখন সে কি করলো? মেয়ে সাজার জন্য সে সুন্দর করে দোকানে গেল। ঠিক আছে? দোকানে যেয়ে সবথেকে সহজ উপায় কি? মেয়ে সাজার সে এখান থেকে বোরকা কিনে নিল। ঠিক আছে? এখানে যে দোকানে যেয়ে সে কি করছে? বোরকা কিনে নিছে। এই বোরকা কিনে নিলে সে উপরে বোরকা যখন পরেছে তাকে দেখতে এখন বোঝা যাচ্ছে সে ছেলে না মেয়ে মনে করবে সবাই। তাহলে এই জিনিসটা এখন কি করছে? সে এখানে ভিতরে যেয়ে সুন্দর করে এটা তো সে ছিল, সে সুন্দর করে বোরকা পরেছে। বাইরে হচ্ছে বোরকা পরেছে। তাহলে ভিতরে লিপিড আছে, বাইরে বোরকা। বাইরে বোরকা আসলে কি? আমরা জানি এই ওয়াটারের মধ্যে কি যায়? প্রোটিন সলিউবল হয়। তাহলে দেখা যায় এই যে ভিতর বাইরে হচ্ছে প্রোটিনের একটা লেয়ার দিয়ে দেয়। প্রোটিনের একটা লেয়ার ভিতরে লিপিড আছে। তাহলে বাইরে বোরকা পরার পরে সে সুন্দর করে এটা হচ্ছে এন্টারসাইট যেটার মধ্যে সে প্রোটিনটা নিয়ে আসছে। প্রোটিন নিয়ে সুন্দর করে সে বোরকা বানাইছে। এবার সে দোকান থেকে সুন্দর করে আস্তে করে দোকান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? দোকান থেকে বের হয়ে গেল। এখন বের হয়ে সে এখন কোথায় চলে আসছে? বের হয়ে সে এখন এখানে চলে আসছে। এখন এখানে যে লালন আছে সেই লালন স্বাভাবিকভাবে দেখবে এই যে আসছে এটা আসলে মেয়ে। তো তখন এই লালন এটাকে বাধা দিবে না, আটকাবে না। তখন সে সুন্দর করে আরামসে এই যে লিম্ফেটিক ডাক্ট বা গাছ পার্টি হচ্ছে সেখানে সুন্দর করে ঢুকে পড়তে পারছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে সে ঢোকার ওয়েটা বের করে দিল। তাহলে আমাদের লিপিডটাও সিমিলার ওয়েতে এই লিম্ফেটিক ডাক্ট বা লিম্ফের মধ্যে ঢুকে পড়ে। কি হলো? আমরা বললাম এই যে লিপিডটা আছে এই লিপিডটা বাইরে একটা কোড করবে, বাইরে একটা বোরকা করবে। বোরকাটা কি? প্রোটিন। তাহলে এই যে বোরকাটা পড়লো এই মাঝখানে লিপিড বাইরে হচ্ছে প্রোটিন। এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন। ঠিক আছে? এটা বলা হয় কাইলোমাইক্রন। আর এই যে আমাদের কাইলোমাইক্রনটা এখানে সেলের মধ্যে থেকে কাইলোমাইক্রন যখন বের হলো, এক্সো মানে হচ্ছে বাইরে, সিস মানে হচ্ছে প্রসেস। কার ভিতরে বের হচ্ছে? সেল। সেলের একটা জিনিস হচ্ছে সাইট। তাহলে এই যে বাইরে বের হওয়ার যে প্রসেস সাইটে বলা হয় এক্সো সাইটোসিস। তাহলে সিস মানে হচ্ছে প্রসেস, এক্সো মানে হচ্ছে বাইরে, সাইটো আসছে সাইট থেকে সেল থেকে। তাহলে সেলের বাইরে বের হওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলছি এক্সোসাইটোসিস। এই প্রসেসটা সুন্দর করে আমাদের লিম্ফেটিক ডাক্টে চলে আসলো বা লিম্ফের মধ্যে চলে আসলো। কারণ এখন তো সুন্দর করে দেখতে পারবে কারণ যেহেতু বাইরে প্রোটিন আছে। এখন সে ভিতরে ঢুকে সুন্দর করে যে আমাদের ব্লাডের সাথে মিশে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের লিপিডটা অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে এখন বলো বোরকাটা কি বলছেন না? বোরকাটা হচ্ছে প্রোটিনের একটা লেয়ার। তার বাইরে প্রোটিন ভিতরে লিপিড টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় কাইলোমাইক্রন। আর এটা সুন্দর করে তখন আমাদের এই লিম্ফের মধ্যে মিশে যে ব্লাডে চলে যাবে। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তোমাকে জানাতে হবে এই প্রসেসটা কি ক্লিয়ার কিনা। ভেরি গুড। তাহলে এই প্রসেসটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের প্ল্যানিং আমাদের বেশিরভাগ পার্টি হচ্ছে এই লিপিড অ্যাবজর্পশনের মধ্যে ঝামেলা করে। তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। দেখো এই যে আমাদের এখানে সুন্দর করে বলা আছে এই যে এক্সোসাইটোসিস কথা বলা আছে, এই কাইলোমাইক্রন হয় এটা বলা আছে, মাইসিলের কথা আমি আগে বলে দিয়েছি। তাহলে এইভাবে হচ্ছে তারা সেন্ট্রাল লিম্ফেটিক চ্যানেল দিয়ে তারা সুন্দর করে পরবর্তীতে ব্লাড স্ট্রিমে চলে আসে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানকার যে প্রসেসটা সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এবার আসো আমাদের নেক্সট জিনিসটা হচ্ছে ওয়াটার মিনারেলস আর আমাদের কি ভিটামিন। এগুলো আগে বলতে কি নরমালি দেখা যায় যে একটা অ্যাবজর্পশন দিয়ে হতে পারে, ডিফিউশন দিয়ে হতে পারে। ঠিক আছে? তাহলে অ্যাবজর্পশন ওয়াটার মিনারেলস ভিটামিন এগুলো এখান থেকে আমরা পেয়ে গেছি। এই যে আমাদের যে প্রসেসটা ফ্লোচার্টটা কি এটা হচ্ছে আমাদের নরমাল প্রসেস। মানে এই যে গ্লুকোজ এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সফার অথবা ডিফিউশন। এটা কি হলো? ইন্টেস্টাইনে বিলাইয়ে সুন্দর করে আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম আমরা জানি লিভার যাবে তো। গ্লুকোজ লিভার যে কি করবে? গ্লাইকোজেনেসিস করতে পারে না, সেটা করলো। তাহলে লিভার গেল, লিভার থেকে হার্ট থেকে সেল, বিভিন্ন সেলে যে সেই গ্লুকোজ থেকে আমাদের এনার্জি প্রোডাকশন করলো। ঠিক আছে? এই জিনিসটা আমাদের ওরকম ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা দেখতেছি। এমন আছে এটা সেম বিলাইয়ে যাবে হেপাটিক পোর্টাল সিস্টেম লিভার যাবে, লিভার থেকে পরে হার্টে যাবে, সেল দিয়ে আমাদের এনার্জি প্রোডাকশন করবে। ফ্যাটি অ্যাসিড বিশাল ক্ষেত্রে হয় এটা তো প্যাসিভ ট্রান্সপোর্ট হয়। প্যাসিভ কেন? কারণ সেটা নিজে আসলে লিভার জানে লিম্ফেটিক চ্যানেল হয়ে গেছে। তার মানে যে ইন্টেস্টাইন দিয়ে লিম্ফের মধ্যে যাবে। এখন ল্যাকটিয়াস কি আসবে? দেখো এই যে আমাদের লিম্ফের মধ্যে আমাদের ফ্যাট অ্যাড ছিল না। এখন যেই লিম্ফের মধ্যে ফ্যাটের অ্যামাউন্ট বেশি হবে তার মানে তুমি ইচ্ছা মতো বার্গার খাইছো, পাস্তা পিজ্জা এইসব ইচ্ছা মতো খাইছো, চিজি আইটেম। তো স্বাভাবিকভাবে ফ্যাটের অ্যামাউন্ট বেশি, ফ্যাটের অ্যামাউন্ট বেশি হয়ে গেলে তখন এই লিম্ফের মধ্যে এই এটা দেখা যাবে একটা হোয়াইট কালারের লিম্ফ হয়ে যাবে। হোয়াইট কালারের লিম্ফ হয়ে গেলে সেটা বলা হচ্ছে ল্যাকটিয়াল। এটা বলা হয় ল্যাকটিয়াল। ঠিক আছে? এই ল্যাকটিয়াস পরে লিম্ফেটিক ডাক্ট, এটা যে প্লাস্টিক লিম্ফেটিক ডাক্টে যাবে সেখান থেকে আমাদের ভেনাস সিস্টেম হয়ে সুন্দর করে লিভার হার্ট দিয়ে পরে এনার্জি প্রোডাকশন করতে চলে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখানে পেয়েছি। হ্যাঁ, তাহলে মাইসিলেট কি লাগবে? মাইসিলেট বলতে ওই আমাদের একটু আগে দেখাশোনা আমাদের এখানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ছিল না, গ্লিসারল আমাদের মনোক্সাইড যেগুলো আমরা ফ্যাটি অ্যাসিড মনোক্সাইড এগুলো ছোট ছোট লিপিড পার্টিকেল ফর্ম করে যেটা হেল্প করেছে বাইসল। এটা আমরা বলতেছি মাইসিলেট। ঠিক আছে? এটা দেখা যায় যখন খুব ছোট কারণে চিপা চাপা দিয়ে কাটা দিতে পারে, এত সময় দিতে পারে, বড় ফ্যাটগুলো পারে না। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এক্সাম অ্যাডজশন যে ডিফারেন্স আছে এটা আমাদের তেমন কিছু না, জাস্ট এটা আমাদের রিডিং এর জন্য লাগবে। এটা প্রসেস ডেফিনিশন, এটা আমরা জানি কেন হয়, কারণ যাতে অ্যাডজশন দিতে পারে এনার্জি প্রোডাকশন করতে পারে। আর অ্যাডজশন কেন হয়? যার কারণ হচ্ছে ওই যে এনার্জি প্রোডাকশন করা। এটা কিভাবে? এখানে হচ্ছে আমাদের ফুড পার্টিকেলগুলোকে নিয়ে নেবে আর এটা সেটা কি করবে? ডাইজেস্টেড ফুডগুলোকে ব্লাড স্ট্রিম লিভারের মধ্যে নিয়ে নেবে। সাইড কোথায়? এটা হচ্ছে আমাদের সব এলিমেন্ট যেটা মাউথ, স্টোমাক, ইন্টেস্টাইন, ক্যাভিটি সব জায়গায় হয়। আর এখানে মেইনলি হচ্ছে জেলুনাম আর আইলিয়াম। তাহলে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন ডিউরাম কিন্তু আমরা বলেছি না। এবার এনজাইম, হ্যাঁ এখানে ডাইজেশনের জন্য এনজাইম লাগে কিন্তু অ্যাবজর্পশনের জন্য এনজাইম লাগছে লাগে না, তার মানে নট রিকোয়ার্ড। আর এনার্জি রিকোয়ারমেন্ট ক্ষেত্রে চিন্তা করো এখানে তো স্বাভাবিক ডাইজেশন যে পরিমাণে এনজাইম কাজ করে, যে পরিমাণে ভাঙচুর চলে, তো স্বাভাবিক এখানে এনার্জি লাগবে, তাহলে এখানে এনার্জি লাগবে। আর এখানে আমাদের যদি অ্যাক্টিভ প্যাসিভ বোথ প্রসেস আছে, এখানে যদি অ্যাক্টিভ প্রসেস এনার্জি লাগে প্যাসিভ লাগে না। আর ডাইরেক্ট চেঞ্জ এখানে দেখা যায় যেরকম আমাদের এখানে স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয় না, কারণ এটা তো ভেঙে চলে আসছে, সেটা অ্যাবজর্পশন হয়ে চলে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে পেয়েছি। কাইলা লাগে একই ওই একই কাইল ওই একটা হচ্ছে কাইল কালো কালো বলতেছি সাদাগুলা। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে পেয়েছি না, কাইলা কাইলা হচ্ছে না, কাইল হচ্ছে সাদা অংশটা বেশি গেছে তো সেই এটা হচ্ছে কাইল বলতেছি। তাহলে বুঝা গেছে? এগুলো আমরা পেয়ে গেছি। এবার আসো সেলুলা। এখন আসো আমাদের নার্ভাস সিস্টেমে কি রোল আছে? ডাইজেশন। দেখো তোমাদের যদি আমি বলি আমাদের এই যে এন্টেরিক নার্ভাস সিস্টেম, তার মানে আমাদের ইন্টেস্টাইনে যে নার্ভাস সিস্টেম আছে সেটা আমরা বলতেছি এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম, এন্টেরিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে? এখন এই যে এন্টেরিক নার্ভাস সিস্টেম সেটা কি হয়? এন্টেরিক নার্ভাস সিস্টেম হচ্ছে এন্টেরিক শব্দটা আসছে ইন্টেস্টাইন থেকে। তাহলে ইন্টেস্টাইনের মধ্যে এখানে এমন ভাবে নার্ভ বা এখানে এমন কিছু প্রেসার আছে, প্রেসার হচ্ছে জালের মতো, নার্ভে এমন জাল আছে। আর এখানে ঘটনাগুলো এমন ভাবে ঘটে যে অলমোস্ট এই আমাদের বডির যে এন্টেরিক নার্ভাস সিস্টেমের কাজ সেটা আসলে ব্রেনের কাজের মতো অনেকটা সিমিলার। ব্রেন যেমন পুরো আমার বডিটাকে কন্ট্রোল করতেছে, এন্টেরিক নার্ভাস সিস্টেম পুরো এলিমেন্টারি ট্র্যাক্ট যেটা আমাদের ডাইজেশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করে। এইজন্য এই এন্টেরিক নার্ভাস সিস্টেমকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ব্রেন। এটাকে আমরা কি বলি? সেকেন্ড ব্রেন। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ব্রেন। ঠিক আছে? প্রোটিন লিপিডের উপর আবার করলে কি শেপ পরিবর্তন হয় না? হ্যাঁ, একটু আবার করলে তো সাইজে চেঞ্জ হবে। ঠিক আছে? ওই ল্যাকটিয়াল হচ্ছে ল্যাকটিয়াল বা হচ্ছে কাইল হচ্ছে তোমার ওই যদি লিপিডের পরিমাণ তুমি বেশি পরিমাণে খাও তাহলে তোমার যে লিম্ফ আছে লিম্ফ আমাদের লিম্ফের মধ্যে লিপিডের অ্যামাউন্ট যখন বেড়ে যাবে সেটা সাদা হয়ে যাবে। ওইটা হচ্ছে ল্যাকটিয়াল বা কাইল। ঠিক আছে? তাহলে 9 অ্যানসার পেয়ে গেছো আশা করি। শিয়াবের অ্যানসার আশা করি পেয়ে গেছো। তাহলে এই হচ্ছে আমাদের এখানে। এখন এখানে আমাদের যে এই এন্টেরিক নার্ভাস সিস্টেম কাজ করতেছে সেটা আমরা জানবো। তার আগে আমাদের বিভিন্ন জায়গায় যে সিক্রেশন গুলো হচ্ছে সেখানে কি কাজ করতেছে সেটা যদি আসি। ওটা দেখো আমাদের স্যালাইভা সিক্রেশন। স্যালাইভা সিক্রেশনের ক্ষেত্রে তোমার দুই ধরনের রিফ্লেক্স কাজ করে। একটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স আর আনকন্ডিশন রিফ্লেক্স। কন্ডিশন রিফ্লেক্স কি আনকন্ডিশন রিফ্লেক্স কি? দেখো আমি যদি কন্ডিশন রিফ্লেক্সের কথা বলি তুই চিন্তা করো তো তুই সেম চিন্তা করো আবার তুমি হচ্ছে সেই তেতুলের টক, ফুসকা, কাচ্চি এইসব জিনিস চিন্তা করো তোমার সামনে দিয়ে রাখা আছে তুমি যখন খাবা। এই চিন্তা করলেই এমনি হচ্ছে কি স্যালাইভা সিক্রেশন হয় না? তাহলে এই যে চিন্তা করে তোমার স্যালাইভা সিক্রেশন হচ্ছে কেন? তুমি কি খাইছো? এই জিনিসটা আগে খাইছো বলেই তোমার এখন চিন্তা করলে স্যালাইভা সিক্রেশন হয়।
কারণ তুমি এটা যদি না খেয়ে থাকতা তাহলে এটা টেস্ট তুমি জানতে না, না জানলে তুমি হচ্ছে এরকম মজা পাইতা না। এখন অনেকে দেখা যায় যেরকম বিভিন্ন খাবার আছে যেগুলো নামও শুন নাই, তো সেই খাবারগুলোর ক্ষেত্রে যদি তোমার কথা বলা হয়, মনে করো যেরকম চায়না পোলাও ছেড়ে গেল, জাপানিজ যেমন কিছু ফুড কথা বলা হলো, বা কোরিয়ান ফুড কিছু আছে, এগুলোর ক্ষেত্রে কথা বলা হলো, যেগুলো তুমি খাও নাই, এগুলো কথা যদি বলি তোমার কিন্তু আসলে তখন এই জিহ্বা দিয়ে বা হচ্ছে আমাদের স্যালাইভেশন হবে না। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা কন্ডিশন রিফ্লেক্স। কন্ডিশন হচ্ছে সেটাই যে তোমার আগে এক্সপেরিয়েন্স থাকা লাগবে সেটার টেস্ট কেমন সেটা জানার জন্য। এটার জন্য তুমি যখন চিন্তা করবা খাবার না আসলে তোমার স্যালাইভেশন হবে, এটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। আর যখন আনকন্ডিশন রিফ্লেক্স মুখের মধ্যে তুমি খাবার দিলে এমনি তোমার স্যালাইভেশন হবে, তাহলে এটা কোনো কন্ডিশন দরকার নাই, মুখে তুমি খাবার দিবা অটো তোমার স্যালাইভেশন হচ্ছে। তাহলে কন্ডিশন আর আনকন্ডিশন রিফ্লেক্স এটা হচ্ছে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আমাদের আনকন্ডিশনাল রিফ্লেক্স এটা চিহ্ন ছোট থেকে আমাদের যদি মুখের মধ্যে খাবার দাও স্যালাইভেশন হবে। আর কন্ডিশনাল রিফ্লেক্স যেটা এটা আস্তে আস্তে বড় যখন খাইতে হবে এটার উপর একটা ফ্যাসিনেশন হয়েছে তখন থেকে আমরা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স বা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স বলি। তাহলে এটা আমরা হচ্ছে কিভাবে প্র্যাকটিস রিপিটেড প্র্যাকটিসের জন্য। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এই ইনার রিফ্লেক্স, এটা হচ্ছে খাবার মুখের মধ্যে আসলে সেটা ব্রেন সিগন্যাল চলে যায় অটোমেটিক, এটা আমাদের স্যালাইভেশন করে। ব্রেনে যায় যেহেতু ব্রেন এখানে এটা বলে ক্রেনিয়াল রিফ্লেক্স, ঠিক আছে? তাহলে এটা কি ক্রেনিয়াল না, সেজন্য এটা ক্রেনিয়াল রিফ্লেক্স। তাহলে এই জিনিসগুলো কি ক্লিয়ার হচ্ছে আমরা? হ্যাঁ তারপরে ডক্স যে এক্সপেরিমেন্ট আছে এটা তো ডগকে কি প্র্যাকটিস করে হচ্ছে। তাহলে সেটা বলতো ইনার রিফ্লেক্স হবে না কন্ডিশনাল রিফ্লেক্স হবে নাকি আনকন্ডিশনাল রিফ্লেক্স হবে? তারপরে যে ডগের এক্সপেরিমেন্ট করেছে ঘন্টা দিলে তারপর হচ্ছে স্যালাইভেশন হয়তো কন্ডিশনাল রিফ্লেক্স ভেরি গুড। কারণ তাকে হ্যাঁ আনকন্ডিশনাল রিফ্লেক্স আবার বলা যাবে না কেন? আনকন্ডিশনাল মানে এটার জন্য কন্ডিশন নাই, তুমি আগে খাবার না খাও তোমার যদি কোনো খাবার দেওয়া হয় মুখে খাবার দিলে অটোমেটিক তোমার স্যালাইভেশন হবে, এটাই হচ্ছে আনকন্ডিশনাল। আর কন্ডিশনাল কি? তোমাকে বলা হয়েছে খাবার দেওয়া হয় নাই, বলা হয়েছে এই খাবারটা চিন্তা করো, তুমি ওই খাবারটা খাইছো বলে তোমার কাছে সেটা স্যালাইভেশন হবে। তুমি ওই খাবারটা যদি না খেয়ে থাকো, ওই খাবার টেস্ট যদি না জেনে থাকো, তাহলে ওইটা খাবার ওইটা খেতে কি হবে তোমার আসলে ওই রকম স্যালাইভেশন হবে না, ঠিক আছে? তাহলে খাবার মুখে দিলে সেটা আনকন্ডিশনাল রিফ্লেক্স। তাহলে এটা দেখেছি এখন বুঝছো? হ্যাঁ মুখে গেলে আনকন্ডিশনাল, চিন্তা করলে কন্ডিশনাল। এবার আসো আমাদের এটা তো স্যালাইভেশন সিক্রেশন গেল, এবার আসো গ্যাস্ট্রিক জুস, মানে খাবার মুখ থেকে এখন করতে হবে স্টমাকে। স্টমাকে গেলে সেখানে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে না? গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের তিনটা ফেজ আছে, একটা কি? একটা হচ্ছে আমাদের নার্ভাস ফেজ, একটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল ফেজ। তো এই যে আমাদের গ্যাস্ট্রিক জুসের যে তিনটা ফেজ আছে, নার্ভাস ফেজটা আসলে কি? মুখের মধ্যে নিয়ে খাবার যখন তুমি চাবাচ্ছ তার মানে চিউইং যখন কন্টিনিউয়াসলি চলতেছে তখন ব্রেন থেকে সিগন্যাল যায়, তখন ব্রেন থেকে দেখো সিগন্যাল গেছে কোথায়? তার মানে দেখো তুমি এইখানে হচ্ছে মুখের মধ্যে এই তোমার খাবারটা আছে এটা তুমি চিউইং করতেছো, সেখান থেকে সিগন্যাল যাবে তোমার হচ্ছে ব্রেনে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন, ব্রেন সিগন্যাল গেল। আর এখানে তোমার কি আছে? এখানে তোমার স্টমাক আছে, এই ব্রেন থেকে সিগন্যাল তখন পাঠাবে স্টমাকে যে গেট রেডি, তোমার এখানে কি আছে? ফুড পার্টিকেল আসছে, এই যে সিগন্যাল পাঠালো তখন সে কি করবে? সিগন্যাল নিয়ে রেডি হয়ে যাবে না, এই সিগন্যালটা পাঠাবে সে ভ্যাগাস নার্ভ দিয়ে, ভ্যাগাস নার্ভ দিয়ে, ঠিক আছে? ভ্যাগাস নার্ভ দিয়ে সে স্টমাকে এই সিগন্যালটা পাঠাবে। যখন এই সিগন্যালটা স্টমাকে আসবে তখন স্টমাক কি করবে? সে গ্যাস্ট্রিক জুস নিয়ে রেডি হয়ে যাবে। তার মানে এই স্টমাকের মধ্যে এখান থেকে তখন গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে, ঠিক আছে? গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম যেটা কন্ট্রোল করতেছে, ব্রেন কন্ট্রোল করতেছে, এটাকে বলতে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সেই এই নার্ভাস সিস্টেম, ঠিক আছে? তাহলে এখানে নার্ভাস সিস্টেম খাবার স্টমাকে আসবে আসবে না, খাবার মুখেই থাকবে, ঠিক আছে? হচ্ছে ইসরায়েল আছে এই সময় হচ্ছে আমাদের ব্রেন এই সিগন্যাল পাঠায় দেয় নার্ভাস সিস্টেম। তাহলে এখানে আসলে কোন নার্ভটা কাজ করতেছে? আমাদের ভ্যাগাস নার্ভটা এখানে কাজ করতেছে, আর এটা স্টার্ট বিফোর ফুড রিচেস দা স্টমাক, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে দেখেছি অনেক সময় ফুড আসার পরে এটা চলতে থাকে, ঠিক আছে? ব্রেন সিগন্যাল দিতে থাকে, এটা এখন হচ্ছে সুন্দর করে গ্যাস্ট্রিক জুস সিক্রেট করে এটা ডাইজেস্ট করতে থাকো। এরপর আসো গ্যাস্ট্রিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ কি নামে বুঝতে পারছো? গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টমাক, তার মানে এখন এই ফুডটা এই ফুডটা সুন্দর করে স্টমাকের মধ্যে চলে আসছে। তাহলে এখন স্টমাকের মধ্যে চলে আসলে এবার কি হবে? এবার দেখো এই যে আমাদের এই স্টমাকের মধ্যে যখন চলে আসছে এই ফুডটা, তাহলে তখন দেখা যাবে যে এটা স্টিমুলেশন পাবে, তার মানে স্টমাক একটা স্টিমুলেশন পাবে, সিগন্যাল পাবে। এই স্টমাকটা কি সিগন্যাল পাবে সেটা হচ্ছে বুঝতে পারবে যে তার এখানে ফুডটা চলে আসছে, আর এই যে সিগন্যালটা এটার জন্য আমাদের ইন্টারনাল সিস্টেমে একটা মানে নার্ভের জাল হচ্ছে কি একটা প্লেক্সাস, সেটা নাম হচ্ছে মেসনার প্লেক্সাস, মেসনার প্লেক্সাস। এই মেসনার প্লেক্সাস হচ্ছে এই সিগন্যালটা পাবে, ঠিক আছে? তাহলে এই যে সিগন্যালটা এখন পেয়ে গেছে, এই সিগন্যালটা এখন এখানে আমাদের মেসনার প্লেক্সাস আছে, সে এই সিগন্যালটা এখন পৌঁছে দিচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে সেখানে ওই যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করা লাগবে না? আমরা এর আগের দিন কিন্তু পড়েছিলাম যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কয়েক টাইপের সেল আছে, বলো কয় টাইপের সেল আছে আমাকে জানাও, যে না কয় টাইপের সেল আছে? চার টাইপের, ঠিক আছে? আর মাঝে আমরা বললাম যে আমরা কয় টাইপের ছিলাম, মাঝে আমরা বললাম যে হচ্ছে 5 টাইপের। হ্যাঁ এই যে দাদা আমি বলতেছি চিন্তা কিছু নাই, এগুলো হচ্ছে আমি এই বইয়ে যেগুলো তোমাদের বলা আছে সেগুলো বলতেছি, এগুলো পরে আমরা চিন্তা কিছু নাই গ্যাস্ট্রিক ফেসে ইজি করে দিব, ঠিক আছে? তাহলে এই যে খাবারটা আসছে এই সিগন্যালটা মেসনার প্লেক্সাস এখন কারে পৌঁছাবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, গ্ল্যান্ডে এখন পৌঁছে দিছে, গ্ল্যান্ডে পৌঁছে দিলে সে এখন কি করবে? গ্যাস্ট্রিন সিক্রেট করবে, গ্যাস্ট্রিন সিক্রেট করবে, গ্যাস্ট্রিন সিক্রেট করবে জি সেল আছে না আমাদের, এই যে মাঝে আমরা বলছিলাম জি সেল আছে, সে গ্যাস্ট্রিন সিক্রেট করবে, গ্যাস্ট্রিন সিক্রেট করলে সেখান থেকে গ্যাস্ট্রিনের কাজ কি? গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে ওই গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করা। তাহলে গ্যাস্ট্রিন এখন কি করবে? গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করা, ঠিক আছে? এই যে দাদা আমি বললাম এখান থেকে জাস্ট আমাদের কি লাগবে জানো? এখান থেকে জাস্ট আমাদের লাগবে গ্যাস্ট্রিক ফেজে ফুডটা কোথায় থাকবে? এখানেই থাকবে। আমাদের গ্যাস্ট্রিক ফেজে আমাদের ফুডটা থাকবে হচ্ছে স্টমাকে, আর সেখানে আমাদের স্টমাকে যেটা আসছে এখানে নার্ভাস সিস্টেম রোল প্লে করবে, গ্ল্যান্ডুলার সিস্টেম তার মানে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আমাদের রোল প্লে করবে। তাহলে এখানে দেখো খাবার এখন আসছে স্টমাকে, খাবার আসার সাথে এই আমাদের নার্ভাস সিস্টেম সিগন্যাল আছে এই খাবার আসছে, আর সে কি করবে? আমাদের গ্ল্যান্ড যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে তাকে বলতে দাও তারপরে হচ্ছে তুমি গ্যাস্ট্রিক জুস সিক্রেট করো, তখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তখন কাকে হবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তখন জি সেলকে বলবে গ্যাস্ট্রিক সিক্রেট করে গ্যাস্ট্রিক জুস বানাও যাতে তোমার এনজাইমগুলো বেড়ে যায়, তখন তোমার ডাইজেশনটা ইজি হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এখানে পেয়ে গেছি। হ্যাঁ আমাদের ফুলে গেলে স্যাটিসফ্যাকশন আসে না, এই স্যাটাইটিস যে ব্যাপারটা এটা হচ্ছে নার্ভাস স্টিমুলেশনটা হচ্ছে রেগুলেট হয়, ঠিক আছে? এখান থেকে কিছু মনে থাকবে না থাকুক, মনে রাখবা যে গ্যাস্ট্রিক জুস আমাদের এখানে এই গ্যাস্ট্রিক ফেজে কোন হরমোনটা কাজ করে? গ্যাস্ট্রিন, ঠিক আছে? নার্ভাস সিস্টেমের কোনটা কাজ করে? মেসনার প্লেক্সাস। আর এটা কতক্ষণ হয়? এটা হচ্ছে 4 আওয়ার্স 4 আওয়ার্স এটা থাকে। তাহলে আমরা বলতে পারি এখানে নার্ভাস সিস্টেমের কোনটা কাজ করে? মেসনার প্লেক্সাস, এখানে আমাদের গ্ল্যান্ড কোনটা কাজ করে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কোন জুস আসবে? গ্যাস্ট্রিক জুস। আর এখানে হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রিক জুসটা হচ্ছে গ্যাস্ট্রিন, আর কোনটা এখানে থাকবে। তাহলে আসলে এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে বলা আছে। তাহলে এই যে মেসনার প্লেক্সাস আছে, এবার গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের জন্য গ্যাস্ট্রিন বানাবে, সেটা গ্যাস্ট্রিক জুস সিক্রেট করবে, ঠিক আছে? এটা পেয়ে গেছি। এরপর আসো আমাদের ইন্টেস্টিনাল ফেজে আসি। ইন্টেস্টিনাল ফেজে খাবার দাবার তোমাকে ডাইজেশন হয়ে গেছে, সেখান থেকে পাঠাইছে ইন্টেস্টাইনে। কিন্তু এখন সেখানে পাঠানোর পরে এখানে আমাদের এই স্টমাকের মধ্যে দেখা যাবে এরকম গ্যাস্ট্রিক সিক্রেশন স্টিমুলেশন পাইপে আছে না? তো সেটা থামানো লাগবে না? সেটা থামানো কি হবে? সেটা থামানোর জন্যই আমাদের এখানে আছে হচ্ছে কোলেসিস্টোকাইনিন আর হচ্ছে সিক্রেটিন। এই যে সিক্রেটিন আছে এই সিক্রেটিনের কাজ হচ্ছে সিক্রেটিন কোথায় কি করবে? ওই সিক্রেটিন স্টমাকের মধ্যে তুমি থামো, তোমার কাজ নাই। সিক্রেটিন সিক্রেশন করা হবে কার? গ্যাস্ট্রিক জুসের। আর সে বলবে যেরকম এই আমার এখানে আসছে মানে ইন্টেস্টাইন আসছে, এখন ইন্টেস্টিনাল যে গ্ল্যান্ড আছে তুমি এখন সিক্রেশন শুরু করে দাও। তার মানে ইন্টেস্টাইনের মধ্যে বেশি বেশি এনজাইম মানে ইন্টেস্টিনাল যে জুস সেটা সিক্রেশন শুরু হয়ে গেল, ঠিক আছে? আর কোলেসিস্টোকাইনিন শব্দটা অর্থ কি জানো? কাইনিন মানে হচ্ছে কাইনেটিক এনার্জি থেকে আসছে, তার মানে এখানে একটা তোমার ভেলোসিটি রিলেটেড ব্যাপার থাকবে। কোলেসিস্ট সিস্ট মানে হচ্ছে পাউচ, আমরা লিভারের নিচে একটা পাউচ আছে আমাদের গলব্লাডার না, এটাই বলা হচ্ছে কোলেসিস্ট। তাহলে এই যে কোলেসিস্টোকাইনিন সে কি করবে? গলব্লাডারটাকে একটা ভেলোসিটি দিবে, মানে সে হচ্ছে গলব্লাডারটা কন্ট্রাকশন করবে, সে বাইল পাঠাতে থাকবে, ঠিক আছে? তাহলে কোলেসিস্টোকাইনিন বাইল পাঠাতে থাকবে, সিক্রেটিন সুন্দর করে আগে বলবে যে গ্যাস্ট্রিক জুস তুমি থামো, তোমার দরকার নাই। আর এখানে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বলবে তুমি শুরু হয়ে যাও। তাহলে এই আমাদের এটা সুন্দর করে দেখা যাবে এরকম প্যানক্রিয়াস থেকে আমাদের আর হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে সুন্দর করে এটা এই কাজগুলো চলতে থাকবে ইন্টেস্টিনাল ফেজে। ইন্টেস্টিনাল ফেজে পরীক্ষা হবে কি? আজকে কোন দুটো হরমোন কাজ করে? কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিন, ঠিক আছে? তাহলে এই যে দাদা বললাম এখন একটা সামাইজ করি তাহলে হয়ে যাবে। দেখো মনে করো হচ্ছে নার্ভাস ফেজ, সিগন্যালটা ভ্যাগাস নার্ভ দিয়ে আসবে, ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, কোন হরমোন কাজ করবে? গ্যাস্ট্রিন হরমোন। সে কোন নার্ভাস সিস্টেম কাজ করবে? মেসনার প্লেক্সাস থেকে, ঠিক আছে? মেসনার প্লেক্সাস নার্ভাস সিস্টেম হরমোন হচ্ছে গ্যাস্ট্রিক হরমোন, যার কারণে গ্যাস্ট্রিক জুস আসছে। শেষ। ইন্টেস্টিনাল ফেজে দুইটা জিনিস, একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন একটা হচ্ছে সিক্রেটিন। এবার বলো তোমাদের দাদা বলো আগে শুরুতে আমি ডিটেইলস বলেছি, লাস্টে আমি শর্ট করে দিলাম, সিম্পল করে দিলাম, এখন ক্লিয়ার কিনা? ঠিক আছে ভেরি গুড। তাহলে এই জিনিসটা এখন হচ্ছে ক্লিয়ার।
এবার আসো আমাদের নেক্সট যে প্যানক্রিয়াটিক জুস আছে আমাদের বাইসিকেশন, এগুলো তোমাদের অলরেডি বলেছি যে আমাদের যে কোসিস্টোকাইনিন সেই স্টিমুলেট করে আসলে আমাদের গলব্লাডারকে বাইসিকেট করার জন্য। আর এরা এছাড়া আমাদের সিক্রেটিন যেটা আছে, সিক্রেটিন হচ্ছে প্যানক্রিয়াস বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এগুলো স্টিমুলেট করতে থাকবে যেহেতু তাড়াতাড়ি এন্ড দেন আমাদের ডাইজেশন হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমরা বলেছি। এবার আসো যে হরমোনগুলো আসলে ডাইজেশনে হেল্প করে, তার মধ্যে প্রথমে আমরা পাইছি গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন কোথা থেকে আসে একটু আগে আমরা দেখে আসছি যে জিসেল থেকে আমাদের কি আসে গ্যাস্ট্রিন আসে। গ্যাস্ট্রিন আসে, সেটা কি করবে গ্যাস্ট্রিক জুস সিক্রেট করবে, গ্যাস্ট্রিক জুস সিক্রেট করবে। তাহলে এটা আমরা এখান থেকে দেখছি আগে। এবার আসো সিক্রেটিন আমরা দেখে ফেলছি, সিক্রেটিন কোথা থেকে আসে সেটা জানতে হবে। সিক্রেটিন আসে ডিউডেনাম থেকে, ডিউডেনাম। তাহলে সিক্রেটিন এটা কোথা থেকে আসবে ডিউডেনাম থেকে, ডিউডেনামে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস ডিউডেনাম। এটা কি করবে এই ডিউডেনামে সে বলছে আগে হচ্ছে গ্যাস্ট্রিক জুসকে বন্ধ করে দেবে, আর ইন্টেস্টাইনাল যে জুসগুলো আছে প্যানক্রিয়াটিক জুস আর ইন্টেস্টাইনাল জুস এই জুসগুলো সে বাড়াবে। তার মানে দেখো সে কি করবে এটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস প্যানক্রিয়াস থেকে বাড়াবে আর ইন্টেস্টাইনাল থেকে ইন্টেস্টাইনাল, আর এই স্টোমাকে সে কি করবে এটা কমায় ফেলবে। ঠিক আছে, আর প্রথম ডিসকভার যে হরমোন সেটা হচ্ছে আমাদের এই সিক্রেটিন। ঠিক আছে, কোসিস্টোকাইনিন যেটা একটা হচ্ছে প্যানক্রিয়াজামিন, এই এটা কাছে সেম একটু আগে আমরা আসি গলব্লাডার থেকে বাইসিকেট করতে হেল্প করে বাইল ফ্রম গলব্লাডার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখানে লিখে ফেলছি। এবার আসো এই কোশ্চেন আছে which of the following are is associated with gastric juice secretion. ভেরি গুড, তাহলে এটা কি ডি 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 মানে ভেগাস নার্ভ। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি। তো আসো তাহলে হচ্ছে তোমরা অ্যানসার দিতে আমরা একটু তোমাদের ইয়ে লিডার করতে দেখি। ভেরি গুড, তাহলে আমরা এখান থেকে লিডার করতে পাচ্ছি। আরে সেই আসো আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিক আসি সোমাটোস্ট্যাটিন। এর আগে আমরা পড়েছি না সোমাটোস্ট্যাটিন কি ছিল, আমাদের প্যানক্রিয়াস থেকে যে হরমোন আসছিল সোমাটোস্ট্যাটিন কি করবে, সোমাটোস্ট্যাটিন হচ্ছে আলফা বিটাকে আমাদের ইনহিবিট করবে। তার মানে আলফা থেকে আসছিল গ্লুকাগন, বিটা থেকে আসছিল ইনসুলিন, এগুলোকে রেগুলেট করবে আমাদের সোমাটোস্ট্যাটিন। তাই সোমাটোস্ট্যাটিন হচ্ছে ডি সেল থেকে আসছে স্টোমাকে আর ইন্টেস্টাইনে, এটা কি করবে ওই আমাদের সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক জুস, তার মানে হচ্ছে আলফা বিটা এগুলোর সিক্রেশনটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, এরকম এন্টেরোকাইনিন, কাইনিন মানে হচ্ছে তোমার কাইনেটিক্স মানে হচ্ছে একটা মোশন নিয়ে আসবে। ঠিক আছে, তার মানে এন্টেরোকাইনিন মানে এন্টেরো মানে হচ্ছে ইন্টেস্টাইন, তার মানে এটা আসলে কি ইন্টেস্টাইনের মধ্যে একটা মোশন নিয়ে আসবে। তাহলে সেই ইন্টেস্টাইনের মধ্যে মোশন নিয়ে এসে কাকে স্টিমুলেট করবে ইন্টেস্টাইনের যে গ্ল্যান্ড আছে সেটাকে। তার মানে দেখো ওয়াল অফ দ্য এরিয়া মানে হচ্ছে ইন্টেস্টাইনাল যে আমাদের স্মল ইন্টেস্টাইন যে এরিয়া আছে সেখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকে সে এইসব সিক্রেট করবে জুস। ঠিক আছে, এটা আমরা দেখছি। এবার এন্টেরো গ্যাস্ট্রন, এটা আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। ইনহিবিটরি মানে কি ইনহিবিটরি মানে হচ্ছে বাধা দিবে, ইনহিবিট করবে। তাহলে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড নাম থেকে বুঝতে পারছো সে কাকে বাধা দিবে বলো তো, আমাকে একটু জানাতে হবে কোন সেল দিয়ে কি মনে হয় এটা কার কোনটা সিক্রেশন থেকে মানে ইনহিবিট করবে বা বাধা দিবে। মানে বুঝতে পারছো ইন্টারগ্যাস্ট্রন হচ্ছে গ্যাস্ট্রিক ভেরি গুড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড সে গ্যাস্ট্রিক স্টোমাকে বাধা দিবে, স্টোমাকে একটা সিক্রেট করে গ্যাস্ট্রিক জুস। তাহলে গ্যাস্ট্রিক জুস যেটা আগে থেকে গ্যাস্ট্রিন থেকে। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিন কমাই দিচ্ছে, গ্যাস্ট্রিক জুস তাও সে কমাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখছি। এবার এন্টেরোকাইনিন, দেখো এর আগের দিন তোমাদের আমি বলছিলাম ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে আমাদের কিছু সেল থাকে বা কিছু গ্ল্যান্ড থাকে। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডের মধ্যে কিছু পার্ট আছে যেরকম আব্বা পাগল বলছিলাম না আমাদের আজেটাক সেল, গুনাস গ্ল্যান্ড, ব্লাড সেল, তারপর হচ্ছে প্যানেট সেল, গবলেট সেল আর হচ্ছে লিভার কোন সেল। এই যে আমাদের লিভার কোন বা হচ্ছে ক্রিপস অফ লিভার কোন যেটা আছে, ক্রিপস অফ লিভার কোন, ক্রিপস অফ লিভার কোন, এই যে ক্রিপস অফ লিভার কোন যেটা আছে এইটা আসলে কি, এই যে ক্রিপস অফ লিভার কোন আছে এটাকে স্টিমুলেট করবে হচ্ছে আমাদের এন্টেরোকাইনিন। এন্টেরোকাইনিন এন্টেরোকাইনিন এই ক্রিপস অফ লিভার কোনকে স্টিমুলেট করবে। আর এটা কোথায় ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে, তাহলে সেই ইন্টেস্টাইনাল জুস সিক্রেশন বাড়বে। তাহলে তোমার পরীক্ষা আসবে ক্রিপস অফ গ্যাস্ট্রিক লিভার কোনকে কে স্টিমুলেট করে এন্টেরোকাইনিন। ঠিক আছে, আর একটা কি গুনাস গ্ল্যান্ড বলছিলাম না, এই যে আমাদের গুনাস গ্ল্যান্ড ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এটা গুনাস গ্ল্যান্ড, এই গুনাস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এটাকে স্টিমুলেট করে হচ্ছে আমাদের ওই একটু আগে দেখালাম এন্টেরোকাইনিন, এটা হচ্ছে ডিওকাইনিন, ডিওকাইনিন। ঠিক আছে, এটা হচ্ছে ডিওকাইনিন। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে দেখি এই ডিওকাইনিন দেখো এটা হচ্ছে আমাদের গুনাস গ্ল্যান্ডকে স্টিমুলেট করতেছে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আমরা পেয়েছিলাম আমাদের পিপি সেল থেকে আসছিল, এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেটা কি করবে আমাদের পিপি সেল প্যানক্রিয়াটিক জুস থেকে যে সিক্রেশন আসছে সেটাকে স্টিমুলেট মানে কন্ট্রোল করবে। বিলিকাইনিন, বিলিকাইনিন হচ্ছে ভিলাই যে আমরা আছে এই ভিলাই, এই ভিলাইয়ের মুভমেন্টটাকে আসলে সে ফাংশনটাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড এটা আসলে কিছুই না, জাস্ট আমাদের ভ্যাসো মানে কি, ভ্যাসো মানে হচ্ছে ভেসেল মানে ব্লাড ভেসেল যেগুলো। ঠিক আছে, এগুলোকে কি করবে ডাইলেট করতে হবে, বল করে দিবে। ঠিক আছে, এবার আমাদের যে হরমোনগুলো আমাদের অ্যাপেটাইট বা স্যাটিসফ্যাকশন কন্ট্রোল করতেছে। ঠিক আছে, এই জিনিসটা আসলে আমাদের কি অ্যাপেটাইট বা স্যাটিসফ্যাকশন কন্ট্রোল করতেছে। ওই যে একজন কোশ্চেন করছিল যে ভাই হচ্ছে আমাদের খাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয় আসলে যে খাওয়ার ক্ষেত্রে কম খেলে পেট ভরে যায় আর বেশি খেলে পেট ভরে না, এরকম যে ব্যাপারগুলো সেটা ক্ষেত্রে জিনিসটা আসলে কি দেখো আমাদের এখানে গ্রেলিন আছে, পেপটাইড বলাই আছে, মেইনলি গ্রেলিন আর পেপটাইড বলাই। এরা আসলে কি করে এরা ক্ষেত্রে এই লেভেলগুলো যখন হচ্ছে খাবার টাইমটা হয় তাহলে কি করে খাবার এই যে হাঙ্গারটাকে স্টিমুলেট করে, তাহলে তোমাদের খিদে লেগে যায়। এই যে জিনিসটা এটা আসলে কি গ্রেলিন পেপটাইড বলাই মানে হচ্ছে আমরা যদি বলি গ্রেলিন পেপটাইড বলাই এগুলো আসলে আমাদের এই হাঙ্গারটাকে স্টিমুলেট করে, মানে তোমার ক্ষুধাটাকে নিয়ে আসছে। তাহলে এটা আসলে থেকে ব্রেন নিউরোট্রান্সমিটার একটা, তাহলে এগুলো হচ্ছে ব্রেন থেকে সিগন্যাল আমাকে পাঠাচ্ছে, যার কারণে আমাদের দেখা যায় আমাদের ওই হাঙ্গার বা খিদে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর অন্যদিকে আমাদের পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেটা কি করতেছে, সেটা ক্ষেত্রে আমাদের দেখা যায় যখন গ্রেলিন যতটা আসলে আমাদের স্টিমুলেট করে পিপি পিওয়াই মানে আমাদের এটা যেটা বলতে চাইছিলাম আমরা আমাদের আর এটার সাথে এর অ্যাড হচ্ছে আমাদের পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, তাহলে এই যে আমাদের পেপটাইড বলাই আর হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এরা দুজন দেখা যায় যখন গ্রেলিন যতটা খাবারের হাঙ্গার বাড়ায় এরা দুজন আমাদের দেখা যায় যখন ততটাই খাবারের হাঙ্গারটা কমায় দেয়, মানে স্যাটিসফ্যাক্টরি ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে স্যাটিসফ্যাক্টরি ক্রিয়েট করছে আমাদের এটা। তুমি এই দুটো মাস মনে রাখবা, গ্যাস্ট্রিন সরি গ্রেলিন আর পিওয়াই বা হচ্ছে পেপটাইড বলাই। গ্রেলিন আর পিওয়াই বা পেপটাইড বলাই এরা হচ্ছে আসলে আমাদের এই যে স্যাটিসফ্যাক্টরি আর হাঙ্গার এটার ক্ষেত্রে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। গ্রেলিন হচ্ছে তোমার হাঙ্গার বাড়ায় দিবে, পিওয়াই বা পেপটাইড বলাই এটা আসলে তোমার হাঙ্গারটা কমায় দিবে। ঠিক আছে, মানে স্যাটিসফ্যাক্টরি এনে দিবে, অপেক্ষা হয়ে গেছে। এর হচ্ছে আমাদের মানে হ্যাঁ গ্রেলিন হচ্ছে প্রচুর পরিমাণে হাঙ্গার স্টিমুলেট করে, প্রচুর পরিমাণে তোমার খিদে বাড়ায় দিবে। ঠিক আছে, আর পেপটাইড বলাই ঠিক উল্টা, অপেক্ষা তোমার স্যাটিসফ্যাক্টরি করবে না, কিছু হবে না। ঠিক আছে, মনে রাখবে হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেছে এটা পর্যন্ত হচ্ছে ক্লিয়ার কিনা, যারা বললাম এটা পর্যন্ত ক্লিয়ার কিনা ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার লিখছি। আসো বলতে ডাইজেস্টিভ সিক্রেটিং হরমোন এই কোশ্চেন আছে দাও, এটা হচ্ছে সিক্রেটেড ফ্রম হোয়ার, সিক্রেটিং হরমোনটা কোথা থেকে সিক্রেট হয় বিবি ভেরি গুড। আরে সেই তার মানে আমাদের ডিউডাম আইটেম হচ্ছে কি ডিউডাম আমরা জানি উইচ হরমোন কন্ট্রোলস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। এখানে এটা আছে দাও গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে মেইনলি কোন হরমোন কন্ট্রোল করে ভেরি গুড। এখানে যে জিনিসটা হয় তুমি অনেকে বি অ্যানসার দিয়ে দিছো, সিক্রেটিন সে আসলে কন্ট্রোল করে কিন্তু সিক্রেটিন আসলে কাকে কন্ট্রোল করে, সিক্রেটিন কন্ট্রোল করে গ্যাস্ট্রিনকে আর গ্যাস্ট্রিন কন্ট্রোল করে গ্যাস্ট্রিক সিক্রেশন। সিক্রেটিন সে প্যাসিভলি গ্যাস্ট্রিক সিক্রেশন কন্ট্রোল করে কিন্তু অ্যাক্টিভলি করে এই গ্যাস্ট্রিন আইটেম আমরা গ্যাস্ট্রিন দিব, যদি গ্যাস্ট্রিন না থাকলো তখন আমরা সিক্রেটিন দিতে পারবো। ঠিক আছে, যারা অ্যানসার দিছো আসলে বুঝতে পারছো। এবার উইচ হরমোন রেগুলেটস হাইড্রোক্লোরিক সিক্রেশন ফ্রম স্টোমাক বলো এটা আছে দাও সেম ভেরি গুড। গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন থেকে গ্যাস্ট্রিক জুস আছে আর গ্যাস্ট্রিক জুসে হচ্ছে আমাদের কি থাকে গ্যাস্ট্রিক জুসে থাকে হচ্ছে আমাদের এসিএল। এবার উইচ ওয়ান ফ্রম লেফট ইজ কম্পাটিবল উইথ রাইট ওয়ান এটা আছে দাও কোনটা আসলে কম্পাটিবল রাইট ওয়ানের সাথে ভেরি গুড। সি 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 গ্যাস্ট্রিন সেটা আসলে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করে ইন্টেস্টিনাল জুস না, কোলেসিস্টোকাইনিন সেটা আসলে গলব্লাডার সিক্রেশন করে সেলারি জুস না। সিক্রেটিন সে কিন্তু যে আমরা বলছিলাম সিক্রেটিন আসলে কি করে গ্যাস্ট্রিক জুসকে কমায় দেয়, তারপর হচ্ছে আমাদের এই যে প্যানক্রিয়াটিক জুস যেটা আছে সেটাকে ইন্টেস্টিনাল জুসটাকে বাড়ায় দেয়, কারণ সেই তিনটা তখন চেঞ্জ আসবে। তাহলে প্যানক্রিয়াটিক জুস ইন্টেস্টিনাল জুস সিক্রেশন বাড়ায় দিবে আর প্যানক্রিয়াটিক মানে হচ্ছে কি এই সেম কোলেসিস্টোকাইনিন সেটা গ্যাস্ট্রিক সিক্রেশন কন্ট্রোল করে না, সে গলব্লাডার সিক্রেশন কন্ট্রোল করে মানে বাইরে। এবার এই টপিকটা আমরা অলরেডি বলেছি এই যে অ্যাপেটাইটিস স্যাটিসফ্যাকশন যে বিষয়টা গ্রেলিন পিওয়াই এটা সাথে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যেটা আমাদের ইয়ে থেকে আসছে তোমার প্যানক্রিয়াস থেকে আসছে। ঠিক আছে, এগুলো আমরা কাজ করতেছে। এটা উইচ হরমোন স্টিমুলেটস লিভার কোন গ্ল্যান্ড মনে আছে এটা কোশ্চেন আছে তো উইচ হরমোন স্টিমুলেটস লিভার কোন গ্ল্যান্ড ভেরি গুড। তাহলে এটা কাজ হচ্ছে আমাদের এন্টেরোকাইনিন।
ইন্ডোকাইনিন। তাহলে এখন তোমরা একটু আমাকে জানাও তো ডিওকাইনিন কোন গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে? সেটা জানাও। ডিওকাইনিন কোন গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে? গুনাস ভেরি গুড। আরে সেই। তাহলে আমরা হচ্ছে লিভার বডি দেখে নিই। সেই ভেরি গুড। তাহলে দেখো এবার আসো আমাদের যে হিস্টোলজিক্যাল পার্ট আমরা কিন্তু মেইনলি আগের দিনে অর্ধেক বেশি বলেছি। দেখো আমাদের লিভারের যদি তুমি ক্রস সেকশন করো তাহলে যেটা পাবা এখানে লিভারের মধ্যে সেল পাবা। এই দেখো আমাদের লিভারের যদি ক্রস সেকশন আসি, আমাদের লিভারের ক্রস সেকশন করলে দেখা যায় যে আমাদের এই হচ্ছে লিভারের ক্রস সেকশন, এর মাঝখানে সেন্ট্রালি থাকবে সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইন। ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন। এরপর দেখা গেল যে একটা ক্রস সেকশন ছিল, এই ক্রস সেকশনের মধ্যে এখানে সুন্দর করে এরকম পলিগনাল হেপাটিক সেল থাকবে। ঠিক আছে? এইরকম পলিগনাল হেপাটিক সেল থাকবে। এই হচ্ছে পলিগনাল হেপাটিক সেল, এগুলোকে বলা হয় হেপাটোসাইট। হেপাটোসাইট। এগুলো হচ্ছে হেপাটোসাইট। এটা বলা হচ্ছে হেপাটোসাইট। ঠিক আছে? আর এই যে একটা সেগমেন্ট, মনে করো এখানে এইটুকু পর্যন্ত হচ্ছে একটা সেগমেন্ট আছে। ঠিক আছে? আবার এখান থেকে আরেকটা সেগমেন্ট আছে। এই মাঝখানে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় সাইনোসয়েড। এটা হচ্ছে সাইনোসয়েড। তার মানে এই যে আমাদের হেপাটিক লোবিউল, এই একটা সেগমেন্ট বলা হচ্ছে হেপাটিক লোবিউল। এই লোবিউলের মধ্যে একটা সেন্ট্রাল ভেইন আছে, কিছু হেপাটোসাইট আছে, আর এখানে এই পাশে লোবিউলগুলোকে দেখা যায় যে কি এখানে কিছু ফাঁকা এমটি স্পেস আছে। এটা বলা হচ্ছে সাইনোসয়েড। ঠিক আছে? তাহলে এই তিনটা দুইটা জিনিস এখানে মিলে যায়। সেটা হচ্ছে হেপাটোসাইট দিয়ে আসলে লিভার সেগমেন্টগুলো হয়, আর এর মাঝখানে যে এমটি স্পেস সেটা বলা হচ্ছে সাইনোসয়েড। এর মধ্যে কি হবে? সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা। সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা। প্যারানাসাল সাইনাস পড়ছ না? সেখানে আসলে কি আছে? প্যারা মানে হচ্ছে পাশে, তার পাশে কার নেজাল মানে নাকের চারপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেটা হচ্ছে প্যারানাসাল সাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের লিভারের জায়গাটা। এবার হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের ইমেজ বা এই পিকচার কাউকে আগে পাইছি না? জানো তো যেটা পাইছিলাম কিনা? কাউকে আমি হচ্ছে আগে পাইছিলাম। মনে আছে? ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমরা পাইছি। এটা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিনাস বালোবিউল, আর ভিতরে আছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে আসবে সালফার ভিটামিন সেল, আর এগুলো থেকে আসবে এনজাইম। এই কথা এখানে সুন্দর করে বলা আছে। ঠিক আছে? তাহলে এটা এখানে দেখে ফেলছি। এবার আমাদের স্টোমাক আর ইন্টেস্টাইনের ক্ষেত্রে ক্রস সেকশন। এটা ক্ষেত্রে আসো আমাদের স্টোমাক আর ইন্টেস্টাইনের ক্ষেত্রে ক্রস সেকশনের ক্ষেত্রে প্রত্যেকটাতে পাঁচটা করে দেওয়া হবে। ঠিক আছে? পাঁচটা কি তুমি যদি ভিতর থেকে বাইরে আসো, তাহলে যে জায়গাগুলো পাবা একেবারে তুমি ভিতরে যাও, একেবারে ভিতরে। এই যে মিউকোসা, এটা হচ্ছে একেবারে ভিতরে। ঠিক আছে? এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন টাইপের আছে, এই অংশটা হচ্ছে আমাদের মিউকোসা। ঠিক আছে? ছোট ছোট এই অংশটা হচ্ছে, এই যে অংশটা আছে এটা হচ্ছে মিউকোসা। মিউকোসার পরে তারপরে যে অংশটা আছে এটা হচ্ছে মাসকুলার লেয়ার। এটা বলা হয় মাসকুলারিস মিউকোসা। মাসকুলারিস মিউকোসা। মিউকোসা। ঠিক আছে? এরপরে তার পরে যে লেয়ারটা আছে এইখানে, এটা আসলে কি? এটা আসলে আমাদের সাব মিউকোসা। ঠিক আছে? আমি তো আগেরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মিউকোসা হচ্ছে এই লেয়ারটা। এটা হচ্ছে আমাদের সাব মিউকোসা। সাব মিউকোসা। মিউকোসা। আর এই যে আমাদের এই লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা এটা হচ্ছে আমাদের মাসেল লেয়ার, মেইন মাসেল লেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে মাসেল লেয়ার। এরপরে যেটা পরে আছে সেটা হচ্ছে আমাদের সেলোসা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেলোসা। এখন তোমার মাসেল লেয়ার জাস্ট রিডিং করলে হবে। ঠিক আছে? জাস্ট রিডিং করলে তোমার মাসেল লেয়ার হবে। লাগবে কি আমাদের এখানে? লাগবে হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটা আসলে কোথায় থাকে? এই যে দেখো আমাদের একেবারে ভিতরে। কারণ এটা যদি ভিতরে থাকতো তাহলে কি সে গ্যাস্ট্রিক জুস করতে পারতো? সেটা আটকে দিত না। তাহলে একদম ভিতরে যে মিউকোসা আছে, মনে রাখবা একদম ভিতরে মানে কি? মধ্যে আছে, মধ্যে আছে হচ্ছে মিউকোসা। মনে থাকবে? মধ্যে কি আছে? মিউকোসা। মধ্যে মানে হচ্ছে ভিতরে। তার মানে একদম মধ্যে আছে হচ্ছে মিউকোসা, সেখানে থাকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে? এটা আমরা পেয়েছি। ঠিক আছে? আর এই যে বললাম যে এরকম এই যে চুচুরি অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ওরা আদর করে রুগী ডাকে। ঠিক আছে? আমাদের পেশেন্ট বলি না, সেই পেশেন্টের মতো রুগী। রুগী। ঠিক আছে? এখন আমাদের দুইটা জিনিস শুনে বাবা। ঠিক আছে? একটা হচ্ছে ভিলাই, আরেকটা হচ্ছে রুগী। স্মল ইন্টেস্টাইন আর হচ্ছে স্টোমাকের মধ্যে। তুমি ভিকুক দিয়ে মনে রাখতে পারো। ভিকুক দিয়ে ক্ষুদ্র। ক্ষুদ্র মানে কি? স্মল না? তার মানে স্মল ইন্টেস্টাইন থাকবে হচ্ছে আমাদের ভিতে ভিলাই। ঠিক আছে? তাহলে ভিলাই থাকবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। তাহলে রুগী থাকবে কোথায়? স্টোমাকে। এটুকু মনে রাখবে। স্টোমাকে থাকবে হচ্ছে রুগী, আর ভিলাই থাকবে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে। এই স্মল ইন্টেস্টাইনে থাকে সেটা তো একদম বেশি দেখছি। তাহলে এই জিনিসটা পর্যন্ত আমরা আসলে বুঝতে পারছি। এটা দেখো যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে মিউকোসাতে, রুগী থাকে এখানে, আর লেয়ারগুলো আছে যে এই লেয়ারগুলো আছে সেপারেট করে নিয়ে নিবা। ঠিক আছে? তাহলে এটা গেল। এখানে আছে ওই পাশে লেয়ার আছে। দেখো সেলস মাসকুলার লেয়ার, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা। ঠিক আছে? এরপর এখানে যে জিনিসটা লাগবে হচ্ছে দেখো ভিলাই থাকে। ভিলাই কোথায় থাকবে? ভিলাই রুগী সবসময় থাকে হচ্ছে মধ্যে, মানে একেবারে ভিতরে মিউকোসাতে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এখানকার যে ব্যাপার স্যাপার। তাহলে মিউকোসা রুগী সেম। মিউকোসার মধ্যেই উঁচু নিচু হয়ে রুগী বানায়। মিউকোসা লেয়ারটার নাম মিউকোসা। ওই লেয়ারের মধ্যে উঁচু নিচু হচ্ছে সেটা বলা হয় রুগী। উঁচু নিচু পার্টগুলোকে বলা হচ্ছে রুগী। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের এখানে। তাহলে যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে কোনটা কোথায় আছে? এটা আমরা পাবো কিনা? এটা হয়তো জানো। যে না এটা এখন এখান থেকে যদি এই প্রসেসন থেকে যদি কোশ্চেন আসে আমরা পাবো কিনা? ভেরি গুড। তাহলে এখন বারবার বলছি আমাদের কোশ্চেন করব। তাহলে আমরা কোশ্চেন আসো। তোমাকে যদি বলা হয় এই আমাদের বলো তো এই লিভারের প্রসেসনে যে ফাঁকা জায়গা আছে সেটাকে সেকেন্ডের মাঝখানে ফাঁকা জায়গা কি বলে? এটা জানো? সেকেন্ডের মাঝখানে ফাঁকা জায়গা কি বলে? সাইনোসয়েড। ভেরি গুড। এবার আমাকে তাহলে জানাও যে আমাদের এই মিউকোসাতে স্টোমাকে কি থাকে? মিউকোসাতে স্টোমাকে একটা পজিশন থাকে। সেটার নাম কি? রুগী। ভেরি গুড। তাহলে এই সেম জিনিসটা যখন স্মল ইন্টেস্টাইনে থাকে সেটার নাম কি হবে? স্মল ইন্টেস্টাইনের মিউকোসাতে থাকবে সেটার নাম বলছে ভিলাই। আর অস্থির। শাবাশ। তাহলে আমরা আসলে পাবো ইনশাআল্লাহ। এটা আসো উইচ লেয়ার অফ স্মল ইন্টেস্টাইন কন্টেইন গবলেট সেল। ঠিক আছে? যেখানে রুগী সেখানে আসলে আমাদের এই জিনিসটা চলে আসবে। সেটা হচ্ছে কি? আমাদের যা কিছু আছে সবই আসলে মিউকোসাতে কন্টেইন করে। কারণ গবলেট সেল সিক্রেশন করবে না, তাহলে এটা আমরা সেখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি। এবার আসো আমাদের নেক্সট জিনিসটা সেটা হচ্ছে উইচ পার্ট অফ হিউম্যান বডি কন্টেইনস গবলেট সেল। এটা কতদিনের ক্লাসে আমাদের পড়া? গবলেট সেল বেশি থাকে কোথায় আমরা বলছিলাম? বেশি থাকে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন কার্বন ইন্টেস্টাইন দেখি লাস্ট ইন্টেস্টাইন হচ্ছে আমাদের বেশিরভাগ গবলেট সেল থাকে। আগের দিন বলছিলাম বেশি থাকে গবলেট সেল কোথায়? লাস্ট ইন্টেস্টাইনে আগের দিন হচ্ছে বলছিলাম। এবার উইচ লেয়ার অফ স্মল ইন্টেস্টাইন গবলেট সেল ইজ ফাউন্ড সেম জিনিস আবার সেই মিউকোসা। এটা আমরা আগে দেখছি। এবার আমাদের ওবেসিটি। ওবেসিটি পড়ে হচ্ছে দেখে দাও। ওবেসিটি মানে আসলে প্যারানো কিছু নাই। ওবেসিটি মানে হচ্ছে মানে প্যারানো আছে মানে পাওয়ার প্যারানো কিছু নাই। বিএমআই দিয়ে আমরা ওবেসিটি ডিটারমাইন করি। বডি মাস ইনডেক্স। এটা আসলে কি? বিএমআই এটা আসলে আমাদের বডি ওয়েট যেটা আছে, বডি ওয়েট এটা কেজিতে হিসাব করা হয়, আর নিচে হাইট যেটা আছে এটা মিটার স্কয়ারে হিসাব করা হয়। পরে তুমি যে জিনিসটা পাবা নরমাল হচ্ছে 18.5 টু 24.9, আর এই পার্টটাই হচ্ছে তোমার মনে রাখতে হবে। বাকি সব তুমি অলরেডি মনে রাখতে পারবে, আমি সিস্টেমে দেখাচ্ছি। দেখো তাহলে তুমি এটা হচ্ছে আমাদের একটা নরমাল বিএমআই। নরমাল বিএমআই কত? 18.5 টু 24.9। এটা সবাই ক্লিয়ার করে রান করে দাও। যে ভাই নরমাল বিএমআই কেমন মনে থাকে? নরমাল বিএমআই যদি মনে থাকে তাহলে সবাই দাও। ভেরি গুড। তাহলে এই আমরা এখানে পেয়ে গেছি। এখন আসো এখানে যদি আসি। এই চারটাতে যদি তুমি চিন্তা করো, এই চারটাতে এখানে আছে আন্ডারওয়েট আছে, নরমাল ওয়েট আছে। আমরা যদি বলি এখানে আন্ডারওয়েট, নরমাল, ওভারওয়েট, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ওবেসিটি। এখানে তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে কি? নরমালটা। এটা মনে রাখলে বাকি তুমি সব পারবা। কি হবে? আমরা জাস্ট মনে রাখবো প্লাস 5 করতে হয়। 5 প্লাস করতে হয়। তাহলে তুমি দেখো নরমাল যদি 18.5 থেকে 24.9 হয় তাহলে এটা তো নরমাল। তাহলে এটা কি? নরমাল। তাহলে আন্ডারওয়েট কি হবে? 18.5 এর থেকে কম হলে আন্ডারওয়েট হবে। আন্ডারওয়েট থেকে কম হবে কমন। এবার আসো আমরা ওভারওয়েট কি হবে? ওভারওয়েট থেকে আমরা যদি সব থেকে কি করব? প্লাস 5 করব। তার মানে এটা তো 24.9 শেষ হয়েছে। তাহলে 25 থেকে শুরু হবে, আর এটার সাথে প্লাস 5 দিলে তাহলে এটা হবে 29.9। এবার আসো ক্লাস 1 ওবেসিটি। সেটা ক্ষেত্রে 29.9 শেষ হয়েছে। এটা 30.0 দিয়ে শুরু হবে, এর সাথে 5 করো তাহলে হচ্ছে 34.9। এবার ক্লাস 2 তে আসো। ক্লাস 2 তে এটা 34.9 শেষ হয়েছে, তাহলে 35 থেকে শুরু হবে, এটার সাথে প্লাস 5 করো, সেটা কত শেষ হবে? 39.9। এবার আসো আমাদের ক্লাস 3 তে যদি আসো তাহলে সেটা হচ্ছে কি? আমাদের 40 বা তার থেকে বেশি যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি? ক্লাস 3 ওবেসিটি। আর যদি বলা হয় কারো ক্ষেত্রে ওবেসিটি যদি 50 থেকে বেশি হয়, 50 থেকে 100 যেটা বলতে যেটা সুবিধা, এটাকে বলা হয় মরবিড ওবেসিটি। আমরা মরে যাওয়ার চান্স মানে মরে যাওয়ার শেষ পর্যন্ত চলে আসছে এরকম ভয়ানক মোটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি? মরবিড ওবেসিটি। তাহলে এখন তুমি যদি বলো যে এই জিনিস এখন ভালো কিনা, যে না আমি জাস্ট একটা মনে রাখবো তারপরে শুধু 5 যোগ করতে থাকবো, তাহলে আমার সব করা হয়ে যাবে। ক্যালকুলেটর ছাড়া দিনে ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে?
ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া বিএমআই ক্যালকুলেটর লাগবে না। আমাদের পরীক্ষায় ম্যাথ আসবে না বিএমআই। এবার সেই যে আমাদের বিএমআই নিয়ে কথা বলেছি, এই যে আমাদের বিএমআই নিয়ে কথা বলেছি, এটা আসলে আমাদের এই বিএমআইটা ওবিসিটি আমাদের ট্রিট করা লাগবে না। এই ওবিসিটি ট্রিট করার জন্য যেই এডুকেশন বা নলেজ সেটা আমরা বলি হচ্ছে বেরিয়াট্রিক্স। সেটা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে বেরিয়াট্রিক্স। বয়স্কদের নিয়ে ওল্ড পারসনদের নিয়ে যে আমাদের এডুকেশন বা ওদের ট্রিটমেন্টের এডুকেশন সেটা বলে জেরিয়াট্রিক্স। আর বেরিয়াট্রিক্স হচ্ছে আমাদের এই ওবেস পারসনদের নিয়ে যে ট্রিটমেন্টের প্রোটোকল আছে নলেজ সেটা হচ্ছে বেরিয়াট্রিক্স। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ওবেস হয়ে গেলে অনেকগুলো ডিজিজ হওয়ার চান্স থাকে। ঠিক আছে? যেরকম হার্ট ডিজিজের চান্স বেড়ে যায়, টাইপ 2 ডায়াবেটিস চান্স বেড়ে যায়, টাইপ 1 না কিন্তু 2। তাহলে টাইপ 2 ডায়াবেটিসের চান্স বেড়ে যায়, এরপর ক্যান্সারের চান্স বেড়ে যায়, হাইপারটেনশন থাকে। মোটামুটি যেরকম স্ট্রোক করে বেশি, যেমন হার্টের সমস্যা থাকে বেশি, প্রেসার বেশি থাকে, ডায়াবেটিস হয়, লিভারের ফ্যাট থাকে। এই জিনিসগুলো ক্ষেত্রে কমন। তার মানে এই যে করোনারি হার্ট ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এরপর ক্যান্সার, হাইপারটেনশন, স্ট্রোক এগুলো আসলে মোটামুটি ক্ষেত্রে জিনিসগুলো বেশি হয়। ক্লিয়ার? তাহলে এখানে আসলে এটা হোয়াট ইজ দ্য বডি মাস ইনডেক্স অফ নরমাল ওয়েটেড হিউম্যান? নরমাল কত? ক্যান্সার হচ্ছে ওই এই আমাদের এই মেটাবলিজমটাই দেখা যায় এরকম করে আমাদের যে সেল আছে P20 আমাদের P23 যে সেলের মানে তোমার সেল ডিভিশন যেটা আছে অ্যারেস্ট করবে সেটার ক্ষেত্রে সেটার উপর একটা ইফেক্ট ফেলে। ঠিক আছে? পরবর্তীতে মেইনলি ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে দেখা যায় এখানে চলে আসে। তাহলে এটা হচ্ছে 18.5 থেকে 24.9। ভেরি গুড। এবার আমাদের হুইচ বডি মাস ইনডেক্স ওভারওয়েট। ওভারওয়েট ফার্স্ট ক্লাস না কিন্তু। ওভারওয়েট বলছে এটা কত হবে? ভেরি গুড। এটা হচ্ছে কারেক্ট। এবার সব পজ কি? এটা বিভিন্ন কলসে আমরা রিডিং করব। ঠিক আছে? রিডিং করব। যেরকম আমাদের জেনেটিক বাবা মাদের মোটা হয় তাহলে বাচ্চাদের মোটা চান্স বেশি থাকে। প্রেগন্যান্সিতে একটু ওয়েট গেইন হয়। ইনসোমনিয়া যদি রাতে ঠিক মতো না ঘুমাও তাহলে তোমার হাঙ্গার বেড়ে যাবে, খিদা বাড়বে। খাবার বেশি মোটা হয়ে যাবে। এবার ডিপ্রেশন বেড়ে যাবে, সেটা কারণে আবার খিদা বাড়বে। তখন আবার খাবার আবার মোটা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ওটাই থাকবে। তাহলে ইনসোমনিয়া বেশি খাওয়া এরপর হচ্ছে আমাদের ডিপ্রেশন সবগুলো আলটিমেটলি কি করতেছে? আমাদের এটা বাড়াচ্ছে। আলটিমেটলি বের এটা হচ্ছে ইনসোমনিয়া, প্রেগন্যান্সি, জেনেটিক্স, ল্যাক অফ এডুকেশন আমরা জানি না আসলে সেটা ব্যাপার। কিছু ডিজিজ আছে যেরকম ফিমেলদের ক্ষেত্রে হয় ওভারিতে সিস্ট হয়, এটা বলে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ঠিক আছে? এছাড়া আমাদের কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড ডিজিজ এগুলো কারণে ওবেসিটি হয়। ঠিক আছে? তাহলে এগুলো আমরা দেখছি কিছু স্টেরয়েড খেলে কিন্তু মোটা হয়। ঠিক আছে? ওই যে অনেক সময় একটা বডি বিল্ডাররা বডি ফলানোর জন্য স্টেরয়েড খায় বা স্টেরয়েড পুশ করে। ঠিক আছে? এই জিনিসগুলো হয়। আবার যে আমরা ডিপ্রেশন হয়ে গেছি তখন দেখা যায় খাবার বেশি খাচ্ছি, অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছি, ডিপ্রেশন কমে। সেটার কারণে অ্যান্টি ডিপ্রেশনের কারণে আবার তোমার মোটা হবে। তার মানে তুমি একবার শেষ। তাহলে এগুলা কনসেপ্ট পিল খেলে এটা হয়। এই জিনিসগুলো খেলে গেছি। তাহলে এটার জন্য আমরা কি করা উচিত আমাদের? এটার জন্য আমাদের আসলে এই যে আমাদের যে কি প্রবলেম হতে পারে সেটা ক্ষেত্রে আমাদের বিশেষ করে দেখা যায় ওবেসিটি কারণে এই যে হার্ট ডিজিজ, এমআই এইসব ডিজিজগুলো আমাদের বেশি পরিমাণে হয়ে থাকে। ঠিক আছে? এটা আমাদের মেইন জানার বিষয়। তাহলে which disease is not related to obesity? কোনটা ওবেসিটির সাথে রিলেটেড না? এখন আমরা বলছিলাম স্ট্রোক, ব্লাড প্রেশার, ক্যান্সার এগুলো হয়। তো হয় না কোনটা? হয় না হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। হয় আসলে টাইপ 2। টাইপ 2 হয়। ঠিক আছে? টাইপ 1 ডায়াবেটিস এটা আসলে হয় না। এটা জেনেটিক। টাইপ 1 ডায়াবেটিস এটা জেনেটিক। এবার which disease is related to obesity? কোনটা মোটা মানুষের ক্ষেত্রে বেশি হয়? ভেরি গুড। হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। এবার কিভাবে প্রিভেনশন করবা? নরমাল হিসাব, রেগুলার এক্সারসাইজ করবা, তোমার ডায়েটারি হ্যাবিটস কন্ট্রোল করবা, উল্টাপাল্টা জাঙ্ক ফুড খাবা না। তারপর হচ্ছে তুমি যদি দেখা যায় অনেক বেশি মোটা হয়ে গেছো, কিছু ড্রাগস আছে ড্রাগস আসলে মানে ওষুধগুলো খেয়ে মোটা কমানোটা আসলে ঠিক না, সাইড এফেক্ট আছে, এগুলোর উপর ইফেক্ট ফেলে। বুঝছো? তো যাই হোক এই জিনিসগুলো কিটোজেনিক ডায়েট আছে, যেটা হচ্ছে কিটো ডায়েট বলা হয়। কিটো ডায়েট আসলে পরবর্তীতে লং টার্মের জন্য ব্যাড ইফেক্ট ফেলে। ঠিক আছে? কিন্তু তুমি কিটো ডায়েট না করে হালকা একটু যদি কার্বোহাইড্রেট কমায় দাও, একেবারে বাদ দিয়ে দাও হচ্ছে কিটো ডায়েট। কিটো ডায়েট না করে যদি কার্বোহাইড্রেট কমায় দাও তাহলে দেখবে এরকম তোমার ওয়েট আস্তে আস্তে কমে যাবে, এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে? আর কিছু ড্রাগসের কথা বলছে অলিস্টার, পেন্টামাইন, লোটাসারিন এগুলো হচ্ছে বাইরের দেশে এগুলো অ্যাপ্রুভ করছে। আমাদের দেশে অ্যাপ্রুভ আছে। তুমি চাইলে সেগুলো অলিস্টার আমাদের দেশে প্রেসক্রাইব করে, কিন্তু এটা পরবর্তীতে লিভারের উপর বেশি ইফেক্ট ফেলে। ঠিক আছে? তাহলে এগুলো অনেক সময় হচ্ছে ওই আদনান সামিকে তোমরা চিনো কিনা বলতো? আদনান সামিকে চিনো? এই যে একজন বলছে সে করছে করে ব্যাড ইফেক্ট পাচ্ছে। হ্যাঁ, এটা ব্যাড ইফেক্ট আছে। হ্যাঁ, আদনান সামি আগে কিন্তু ব্যাড ছিল। এরপর কমে গেছে কি জানো? সে জাস্ট তার গ্যাস্ট্রিক সার্জারি করছে। তার মানে তার হচ্ছে এই সে কি করছে? স্টোমাক বড় থাকে, খিদাটা বেশি হয়, খাবার বেশি খাও। স্টোমাক ছোট হয়ে গেলে তুমি অল্প খেলে হয়ে যাবে। সে এতে স্টোমাক ছোট হয়ে গেছে। ঠিক আছে? এই যে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি বা গ্যাস্ট্রিক স্লিপ করে সে হচ্ছে কমায় হচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে স্টোমাক কমায় ছোট হয়ে গেলে তোমার খিদা কম লাগে, তখন হচ্ছে তুমি আছে অল্প খেয়ে পেট ভরে যাবে। এইভাবে হচ্ছে সে ওয়েট কমাচ্ছে। ঠিক আছে? না মেডিসিন না মনে হয় দূরে না, খালি অলিস্টারটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো আমরা আগে বলেছি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বলা আছে। মনে রাখবা বিএমআই ভ্যালু আমাদের এখানে একটা জিনিস মনে রাখবা, বিএমআই ভ্যালু মোর দ্যান 25 এন্ড 28 রেসপেক্টিভলি। এটা হচ্ছে জানা জাপানের ক্ষেত্রে এটা হয়। বাংলাদেশে মোর দ্যান 25 আসলে কিন্তু ওবেস বলা হয়। ওভারওয়েট আসলে মোর দ্যান 25 না। বাংলাদেশে হিসেবে মোর দ্যান 25 হচ্ছে সেটা কি? এটা হচ্ছে আসলে ওবেস হয়ে যায়। ঠিক আছে? আর কিছু ডায়েটের ক্ষেত্রে কি হয়? লো সুগার, হাই ফ্যাটি ফুড, বেশি পরিমাণে ফ্যাটি ফুড খাওয়া হয়। এটা হচ্ছে আসলে খুব একটা বেশি এফেক্টিভ। আমি বলবো না এফেক্টিভ না। তুমি কোটা এটা বলে রাখলে এরকম দুর্নাম মতো হয়ে গেছে। কিন্তু লং টার্মে এটা ভালো না। ঠিক আছে? যাই হোক আমাদের এই পার্টটুকু শেষ। এবার আমরা হচ্ছে তাহলে একটা দেখে যাই। আমাদের এখন বাজে হচ্ছে 4:24। তাহলে 4:24 যেতে বাজে আমরা একবার 4:40 আসি আমাদের ব্রেক সহ। ঠিক আছে? তাহলে একটা 16 মিনিটের ব্রেক দিচ্ছি, একবার নামাজ পড়ে আসবো। তাহলে একবার আমাদের নামাজের শেষে যখন শুরু করব 2 মাসে আমরা একবার শেষ করে দেব। ঠিক আছে? ডাক্তার জাহাঙ্গীর কবির ডায়েট ফলো করলে সমস্যা হবে কিনা এটা তুমি হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে দেখতে পারো। এখানে আমরা ডাইরেক্ট কমেন্ট ঠিক না, কিন্তু এই ডায়েটটা আসলে ঠিক না। ঠিক আছে? এটা বিভিন্ন জায়গায় তুমি জিনিসটা দেখতে পাবা।
নিয়ে বললাম আসো আমরা শুরু করি। আমাদের হচ্ছে রুই ফিশ বা হচ্ছে রুই ফিশ যেটি হলো আমাদের এখান থেকে আসলে যে জিনিসগুলো আসে আমরা সেই ফোকাস আসলে করার চেষ্টা করবো। এখান থেকে যে যাদের জিনিসগুলো বিরক্ত লাগে বা একটু কঠিন লাগে সেগুলো চেষ্টা করবো একটু সহজভাবে কিভাবে পাওয়া যায় এবং সেই জায়গাগুলো কি কি আছে সেগুলো আমরা দেখবো। তো সবাই আজকে এখানে একটু জানাও ভেবে আসো কিনা। এই পর্যন্ত কোন টপিক পড়া হয়েছে আজকে? আমরা যদি আগের দিনের কথা চিন্তা করি, আগের দিন আমরা হচ্ছে মানে এখন পর্যন্ত আমাদের ব্লাড চ্যাপ্টার পর্ব শেষ হয়ে গেছে আর হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন এটা এই দুটো চ্যাপ্টার পর্ব শেষ হয়ে গেছে। একজন বলছে সে একজন আমি বলছি যে সবাই আছে কিনা সেটা জানাইতে একজন জানাইছে যে নো সে নাই। আসলে মানে আমি হতাশ হয়ে গেলাম সেদিন নাই আমরা দেখলাম কি হবে না দেখ মজা একটু করি এদিকে এখন মজা করার বয়স। যাই হোক আসলে শুরু করি। আমাদের রুবি থেকে দেখো বিগত বেশ আমাদের কোশ্চেন আসে কোথায় আসলে আমাদের ভার্সিটি থেকে প্রায় কোশ্চেন আসে আর এখানে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আসলে আমাদের যে কোশ্চেন আসছে জেনারেল দিয়েছে এটা আসলে জিকে টাইপের কোশ্চেন ঠিক আছে। আমাদের রুবি আসলে সাবজেক্ট খুব বেশি পছন্দের এরকম না তারপর কি কি জিনিস আমরা না দিয়ে পড়তে পারি সেগুলো আসলে দেখবো ঠিক আছে। সিলেবাস অনেকটাই কমপ্লিট মানে আমাদের পড়া হয়ে যাবে চ্যাপ্টারগুলো একবার করে কমপ্লিট করা হবে পরে বারবার রিভিশন হবে তোমার পরীক্ষার মাধ্যমে তো এক্সাম দিতে থাকলে কয়েকবার রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক আসলে ইন্ট্রোডাকশন আসি। আমরা প্রথমে জিনিসটা জানবো যেটা সেটা হচ্ছে আমাদের এই যে রুহু ফিশ এটাকে বলা হয় কার্পফিশ এবং কার্পফিশ কেন বলা হয়? কার্পফিশ হচ্ছে তাদের বলা হয় যারা সিপ্লিনিডির মধ্যে পড়ে। আমরা রুহু ফিশ আসলে সিপ্লিনিডি যে অর্ডার আছে সেই অর্ডারের মধ্যে পড়ে। এখন কেন তারা সিপ্লিনিডি অর্ডারের মধ্যে পড়ে? যাদের ক্ষেত্রে কার্পফিশের ক্ষেত্রে বলা হয় কার্পফিশ হচ্ছে তারা যাদের যদি বলা হয় যে হেডে কোনো স্কেল নাই, হেডে স্কেললেস অথচ তার বডি ফুল অফ সাইক্লয়েড স্কেল ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের যে যেটা সাফ হওয়ার কারণ ঠিক আছে। তাহলে তাদের হেডে কোনো স্কেল থাকে না কিন্তু বডিতে ফুল অফ সাইক্লয়েড স্কেল থাকে তাদেরকে আমরা হচ্ছে কার্পফিশ বলি ঠিক আছে। তাহলে আমাদের রুহু ফিশ এটা ক্ষেত্রে হেডে স্কেল থাকে না মানে যেটা আমরা আঁশ বলি তো এই আঁশটা থাকে না। আর এদের এই যে আমাদের কার্প টাইপের যে ফিশ আছে এটা আসলে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হচ্ছে কি একটা হচ্ছে মেজর কার্প আর একটা হচ্ছে মাইনর কার্প। মেজর কার্পগুলো কোনগুলো যেগুলো সাইজে বড় ছোট হয় আর মাইনরগুলো হচ্ছে যেগুলো সাইজে ছোট হয়। তাহলে এই যে বড় ছোট কার্পগুলো কোনগুলো আমাদের রুই কাতলা এগুলো হচ্ছে মেজর কার্প আর ছোট ছোটগুলো বাটা মাছ আছে গনিয়া মাছ আছে এগুলো অনেক ক্ষেত্রে খাই আমি নিজে খাই। তো আমি দেখছি বাটা মাছ দেখছি খাওয়া হয় না তো মৃগেল কালবাউ সেগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের মেজর কার্প আর মাইনর কার্প হচ্ছে বাটা গনিয়া এই জিনিসটা লাগবে। এরপর জিনিসটা লাগবে গ্রোথ আমাদের এরকম লাগে না আমাদের জিনিসটা লাগবে যেরকম সার্ভাইভাল টেম্পারেচার কত টেম্পারেচারের মধ্যে রুই ফিশ সার্ভাইভ করতে পারে। তো রুই ফিশ 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে আর সার্ভাইভ করতে পারে না। তো তাহলে কি সেখানে মারা যাবে? সে চেষ্টা করবে ওই যে তার সে সুইং করে তার হচ্ছে স্ট্রিমলাইন মুভমেন্ট আছে। তো স্ট্রিমলাইন মুভমেন্ট আসলে কি? স্ট্রিমলাইন মুভমেন্ট হচ্ছে তোমরা জাহাজ দেখো এই যে জাহাজের ক্ষেত্রে কি হয় জাহাজ বা হচ্ছে ট্রলার যেটা দেখো সামনের পার্টটা হচ্ছে চোখা হয়ে গেছে পিছনের পার্টটা হচ্ছে আস্তে আস্তে টলা হয়েছে। তো সামনের পার্টটা যে চোখা আছে এটা সুবিধা কি জিনিসটা হচ্ছে এরকম এটা সুবিধা হচ্ছে এইরকম স্ট্রাকচার থাকার কারণে দেখা যাচ্ছে সামনে থেকে যখন পানি আসছে এই পানিটা এই যে সামনে এরকম ভাবে যখন যাচ্ছে সেই পানিটা যখন সামনে বাধা দিচ্ছে সেই পানিটা কেটে সাইডে চলে যাচ্ছে কিন্তু সেটা যদি এইভাবে যেত তাহলে পানি কিন্তু তাকে অনেক বেশি বাধা দিতে পারতো। সেটা যখন না হয় সেখানে স্ট্রিমলাইন স্ট্রাকচার হয়। স্ট্রিমলাইন মানে হচ্ছে এরকম স্ট্রাকচার এটা পানি এসে কেটে দুই সাইডে চলে যাবে ঠিক আছে। এইভাবে সে চলাচল করে যেখানে টেম্পারেচার বেশি আছে সেখানে চলে যায় ঠিক আছে। এইভাবে সে চলাচল করতেছে আর ওরা খাওয়া দাওয়া কি করে ছোটবেলায় তারা দেখা যায় কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুওপ্ল্যাঙ্কটন খায় কিন্তু বড় হলে আস্তে আস্তে তারা ফাইটোপ্ল্যাঙ্কটন দিকে চলে আসে মানে তারা আসলে প্ল্যান্টই খায় আর প্ল্যান্ট খাওয়া মানে তারা হচ্ছে কি হার্বিভোরাস। যদি এর ক্ষেত্রে তারা কার্নিভোরাস যেটা আমরা কার্নিভোরাস দুটোই তো এই হচ্ছে এর ক্ষেত্রে আমরা এটাই পেলাম যে আমাদের হচ্ছে কি হার্বিভোরাস ঠিক আছে। আর আমাদের হালদা রিভার এখানে হিউজ অ্যামাউন্টের রুই ফিশ পাওয়া যায় আর শুধু রুই ফিশ না এই ফিশগুলো বেশ লার্জ সাইজের হয়ে থাকে এইজন্য এই হালদা রিভারকে বলা হয় ফিশ মাইন ঠিক আছে বা ন্যাচারাল ব্যাংক রিজার্ভ আমাদের যেটা সেটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রুই ফিশ কানা বিলো উইচ টেম্পারেচার ভেরি গুড সিসি মানে এটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার আসো নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই যে রুই ফিশের স্ট্রাকচার রুই ফিশের স্ট্রাকচার পড়ার সময় আমি জাস্ট একটা ট্রিক বলে দিচ্ছি সেটা কি মনে রাখবা এখানে 3 একটা ভাইটাল রোল প্লে করে ঠিক আছে 3 একটা ভাইটাল কিভাবে প্রথমে আসো আমরা যদি বলি এর বডির 3টা পার্ট আছে কি কি এক নম্বর পার্ট হচ্ছে হেড আমাদের এক নম্বর আছে হচ্ছে হেড এরপরে আমরা যদি বলি 2 নম্বরে আছে হচ্ছে তার বডি যেটা ঠিক আছে বডি বা ট্রাঙ্ক বলা হয় আর 3 নম্বরে আছে হচ্ছে টেইল। তাহলে এই 3টা পার্ট আমরা এখান থেকে পেলাম তাহলে প্রথমে বলছি রুই ফিশের যে এক্সটার্নাল স্ট্রাকচার পড়ার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে 3 ঠিক আছে 3 দিয়ে আমরা মনে রাখবো হেড বডি আর টেইল এই 3টা পার্ট আছে। হেডের মধ্যে যদি আসি এখানে 3টা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি হেডের মধ্যে যে 3টা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে প্রথম পয়েন্ট সেটা এদের হেডে কি কোনো স্কেল আছে বল এদের হেডে কোনো স্কেল নাই তার মানে হচ্ছে স্কেল নাই ঠিক আছে এটা ফার্স্ট পয়েন্ট। তারপর পয়েন্ট আসো এদের হেডে দেখা যায় যেরকম আমাদের ম্যাক্সিলা আছে না আপার যে জ এই আপার জ হচ্ছে ম্যাক্সিলা ওদের আপার জ থেকে ম্যাক্সিলা থেকে একটা ছোট্ট এরকম ওই বিড়ালের যেরকম মোচ আছে ওদের এরকম পার্ট বের হয় সেটা বলা হয় ম্যাক্সিলারি বার্বেল বার্বেল 2 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওদের অপার কুলাম থাকে মাথায় অপার কুলাম কোনটা দাও বাজার করতে গিয়ে আমাদের যেটা হয় আমরা হচ্ছে শুনবে এই মাছের কানের এখানে একটা পার্ট উঁচু করে দিই না এর কানের এখানে একটা উঁচু করে দিই ভিতরে দেখি আরে ওদের ফুল কাটা গিলটা আসলে ফ্রেশ না বুঝি না বুঝি এটা উঁচু করি এই যে অংশটা উঁচু করে সেটা বলা হয় গিল সরি অপার কুলাম আর অপার কুলামের নিচে একটা মেমব্রেন থাকে অপার কুলামের নিচে যে মেমব্রেন থাকে সেটা বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন ঠিক আছে। তাহলে এই 3টা জিনিস মনে রাখবো স্কেল নাই ম্যাক্সিলারি বার্বেল থাকে আর অপার কুলামে হচ্ছে অপার কুলামের নিচে ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন থাকে যেটা আসলে কি গিলটাকে ঢেকে রাখে ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি পেয়েছি মানে শাবাশ। তাহলে এই 3টা জিনিস আমরা করব এবার আসো বডিতে 3টা পোর থাকে ওদের বডিতে কি আছে ওদের বডিতে স্কেল আছে তার মানে এখানে বলতে পারি 3টা জিনিস আছে একটা হচ্ছে স্কেল 2 নম্বর হচ্ছে ওদের বাড়িতে ফিন আছে তার মানে ওদের বাড়িতে কি আছে ফিন আছে আর 3 নম্বর হচ্ছে ওদের বাড়িতে পোর আছে ঠিক আছে। এই 3টা জিনিস এখন 3টা পাইছি হেডে 3টা পাইছি বডিতে এই বডি 3টা পোরের মধ্যে 3টা নাম পোরের মধ্যে 3টা পোর আছে একটা বলতে বলা হয় অ্যানাস একটা বলা হচ্ছে এক্সক্রিটরি পোর আরেকটা হচ্ছে জেনিটাল পোর। তাহলে এই হচ্ছে 3টা জিনিস পেলাম। তাহলে দেখো আমাদের এই যে যা কিছু পড়া আমরা অলরেডি কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যা কিছু আছে অলমোস্ট পড়েছি ঠিক আছে। তাহলে এখন বলো আমাদের এখান থেকে তুমি জাস্ট এখানে জাস্ট এই জিনিসগুলো দেখো হেড বডি আর টেল হেডের মধ্যে 3টা জিনিস স্কেল নাই ম্যাক্সিলারি বার্বেল আছে আর অপার কুলাম যেটা নিচে ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন আছে বডিতে স্কেল আছে ফিন আছে পোর আছে পোরের মধ্যে 3টা আছে অ্যানাস এক্সক্রিটরি পোর আর জেনিটাল পোর আর লাস্ট হচ্ছে টেল সেটা পরে বলবো। তাহলে এখন তোমরা এখান থেকে বলবো এই 3টা জিনিস মনে রাখলে ইনশাআল্লাহ মনে থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ আমাদের আশা করি মনে থাকবে ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি এখান থেকে পেয়েছি 3 দিয়ে আমরা মনে রাখবো এই দেখো দাদা বললাম স্ট্রিমলাইন ওদের যে মুভমেন্ট সেটা আমরা বলছি ওদের শেপটা হচ্ছে স্পিন্ডল শেপ তার মানে হচ্ছে এই টাইপের শেপ আমরা জানি স্পিন্ডল শেপ আমরা জানি বনি স্কেল এজন্য একটা পেজের মধ্যে পড়ে 3টা পার্ট দেখো হেড ট্রাঙ্ক টেল এবার হেডের মধ্যে এগুলো বলেছি এই যে ম্যাক্সিলারি বার্বেল থাকবে কোনো স্কেল থাকে না এদের ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন থাকে অপার কুলামের নিচে এটা বলেছি এদের দেখো হেড বডিতে 3টা পোর থাকে সেই 3টা পোর অ্যানাস জেনিটাল পোর আর এক্সক্রিটরি পোর আর 5টা ফিন্স থাকে ফিন্সের ভিতরে আসো ফিন্স আসলে দুই টাইপের ফিন্স মানে পেয়ার আনপেয়ার ঠিক আছে। মনে রাখবা পেয়ার হচ্ছে পেয়ার যে ফিন্সগুলো আছে পি ফর পেয়ার পি দুটো পি থাকবে হচ্ছে পিবি পেয়ার হচ্ছে পিবি মানে পেট্রোল পেলফিন নাম্বারগুলো মনে রাখতে ভালো নাম রাখতে চলে কিন্তু পেয়ার কোনগুলো আনপেয়ার কোনগুলো মনে রাখতে হবে। তাহলে পেয়ারের মধ্যে কি থাকবে তার মানে পেট্রোল দুটো আছে পেয়ার তাহলে পেয়ার মানে কি জোড়া তাহলে পেয়ার ফিন কয়টা দুইটা তাহলে পেয়ার ফিন হচ্ছে দুইটা আর নন পেয়ার ফিন হচ্ছে 3টা ঠিক আছে। তাহলে 3টা কি ডর্সাল অ্যানাল করাফিন ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে ব্যাপারগুলো আছে। তাহলে এখন আসো আমাদের এই জিনিসগুলো তাহলে ওই পরের কুইজ আমরা পড়ে আসছি আগে এই পার্ট শেষ করে আসি দেখো আমাদের লাস্ট পার্ট হচ্ছে টেল তো টেলের মধ্যে আসি টেলের ক্ষেত্রে খেয়াল করো আমাদের রুই ফিশের টেলটা কেমন রুই ফিশের টেল তুমি চিন্তা করো রুই ফিশের টেল কিন্তু হচ্ছে এই টাইপের টেল না রুই ফিশের টেল কি এই টাইপের টেল এই টাইপের টেল মানে কি দেখো এইখানে যদি ভাগ করো তাহলে এই পার্ট আর এই পার্ট দুইটাই একই রকম দেখতে না তাহলে আমরা জানি একই যদি হয় তাহলে বলা হয় হোমো তাহলে যাদের টেলের দুইটা পার্টি একই সাইজের সেটাকে আমরা বলছি হোমো সার্কাল টেল
হোমো সার্কাল টেল, ঠিক আছে? এটা হচ্ছে হোমো সার্কাল টেল, যেটা আমাদের রুফিশ হয়। আর যেটা কন্ডিক্টিস হয় সেটা হচ্ছে এরকম একটা লেজ বড় আর একটা অংশ ছোট। তার মানে একটা বড় একটা ছোট, এটা বলা হয় কি হেটেরো সার্কাল, যেটা মানে ডিফারেন্ট। তার মানে এটা হচ্ছে হেটেরো সার্কাল, যেটা হচ্ছে কন্ডিক্টিস হয়, হাঙ্গরের ক্ষেত্রে হয়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এবার আসো আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে যদি এরকম হয় যে দুইটা পিন, এই যে দুইটা লে আছে, আমাদের যে দুইটা আছে আমাদের পার্ট আছে টেলের, এই দুইটা পার্ট আছে আমাদের, এই পিনটা যদি এরকম হয় একটা একটার সাথে ফিউজ হয়ে গেছে, একটা একটার সাথে কি হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। তার মানে ফিউজ হয়ে যায় কি, ডাই মানে দুই, আর দুইটা যদি ফিউজ হয়ে যায় তাহলে সেটাকে একসাথে ফিউজ হয়ে গেছে, সেটা বলা ডাইকি সার্কাল। নাইকি সার্কাল, এটা বলা হচ্ছে সার্কাল কিসে, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি বলো যদি একই টাইপের সাইজ হয় তাহলে হোমো সার্কাল, যদি ডিফারেন্ট টাইপের সাইজ হয় তাহলে হচ্ছে হেটেরো সার্কাল, আর যদি ফিউজ হয়ে যায় সেটা বলা দুইটা একসাথে এটা হচ্ছে কি আমাদের ডাইকি সার্কাল। এটা আমরা সবাই বুঝতে পারছি। এবার আসো আমাদের স্কেলটা পরে আমরা হচ্ছে কুইজে চলে যাবো। আমাদের স্কেলে যদি আসি, স্কেল নিয়ে আমরা কথা বলছি, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। স্কেল, তোমরা মাছের স্কেল বা আইস এটা ধরে দেখছো, মানে খুলছো কখন মাছের বডি থেকে? কেউ খুলছো কিনা জানো তো? হ্যাঁ, অনেক আছে। তুমি হ্যাঁ মাছের ওই আঁশ এরকম ছাড়ানো জিনিস, আর আলাদা একটা দুইটা আঁশ কখনো বুঝি না। যদি একটা দুটো আঁশ তুলো তাহলে তুমি বুঝতে পারবা। এখানে আবার না বুঝতে কিছু বুঝতে পারবা না। এখানে খেয়াল করবা আঁশগুলো একটা একটার উপর ওভারল্যাপ করে থাকে, বলতো একটা একটার উপর ওভারল্যাপ করে থাকে, তাই তো? দেখা যায় এরকম হলো এই একটা আঁশ আছে, এর উপর একটা ওভারল্যাপ করে আছে, তার উপর আরেকটা ওভারল্যাপ করে আছে, এরকম ওভারল্যাপ করে থাকে না? এরকম ওভারল্যাপ করে থাকে একটা একটার উপর। তার মানে একটা পার্ট হচ্ছে এক্সপোজ হয়, আরেকটা পার্ট হচ্ছে এক্সপোজ হয় না। যে পার্টটা এক্সপোজ হয় এটা বলা হয় সামনের পার্ট, তার মানে অ্যান্টিরিয়র ফিল্ড, অ্যান্টিরিয়র মানে সামনে, আর পেছনের পার্ট যেটা এক্সপোজ হয় সেটা বলা হয় পস্টেরিয়র ফিল্ড। এটা আমাদের ব্যাপার না। আমাদের এই স্কেলটা আসলে কোথা থেকে আসছে? আমাদের বাইরের যে পার্টটা আছে স্কিনের বাইরের লেয়ারটাকে কি বলা হয়? স্কিনের বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস। আর ভিতরের লেয়ারটাকে বলা হচ্ছে, এপিডার্মিসের পরের লেয়ারটাকে বলা হচ্ছে ডার্মিস। এই ডার্মিস থেকে আসলে স্কেল আসে, ঠিক আছে? স্কেল তাহলে কোথা থেকে অরিজিনেট করে? এই ডার্মিস থেকে। স্কিনের বাইরের লেয়ার হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের পরে ভিতরের লেয়ার হচ্ছে ডার্মিস। স্কেল আসছে ডার্মিস থেকে। এখন একটা স্কেলের কথা যদি চিন্তা করো, এই হচ্ছে মনে করো একটা স্কেল, এই হচ্ছে মনে করো একটা স্কেল আছে। এই স্কেলের একেবারে সেন্টারে যে পার্টটা, এই সেন্টারে যে পার্টটা, এটাকে আমরা বলছি নিউক্লিয়াস, বা এই নিউক্লিয়াসটাকে আমরা বলছি হচ্ছে ফোকাস, ফোকাস, ঠিক আছে? এই নিউক্লিয়াসটাকে আমরা কি বলছি? ফোকাস বলছি। এখন কি করো, এই নিউক্লিয়াসের ফোকাসের পাশে দেখা যাবে এখানে অনেকগুলো সার্কেলের মতো লাইন থাকবে, এলিভেটেড লাইন। আসলে কি ওই যে আমাদের এটা তো সমুদ্র মানে পানি থাকে না, তো সেখানে যেসব ক্যালসিয়াম বা চুনের মতো যেসব কেমিক্যাল আছে এগুলো এগুলোর উপর জমা হয়, স্কেলের উপর জমা হতে হতে ওই জায়গাগুলো একটু উঁচু উঁচু হয়ে যায়, ঠিক আছে? তার মানে এখানে কি হবে, এখানে এটা আশেপাশে এইরকম এইরকম এরকম কিছু লাইন থাকবে, উঁচু উঁচু লাইন, এলিভেটেড লাইন। এইগুলোকে বলা হচ্ছে সার্কুলি, সার্কুলি মানে সার্কুলার লাইনগুলো হচ্ছে আসলে আমাদের কি সার্কুলি। তাহলে এই হচ্ছে আমাদের সার্কুলি পেয়ে গেলাম। এই যে আমাদের সার্কুলিগুলো আছে, এই সার্কুলিগুলোর মধ্যে থেকে দেখা কিছু কিছু সার্কুলি অনেক উঁচু, ঠিক আছে? এই কিছু কিছু সার্কুলি দেখা ডিস্টিংগুইশ পাওয়া যায়, বেশি উঁচু হয়ে যায়। ওই বেশি উঁচু সার্কুলিগুলোকে বলা হয়, মনে করো এটা হচ্ছে একটু বেশি উঁচু হয়ে গেছে, এই বেশি উঁচু সার্কুলিটাকে বলা হচ্ছে অ্যানুলাস। অ্যানুলাস, অ্যানুলাস দিয়ে কি হয়? অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বছর। তার মানে মাস্টার বয়স কত বা গ্রোথ কত সেটা বোঝা যায় আসলে এই অ্যানুলাস দিয়ে। যার অ্যানুলাস যত বেশি তার গ্রোথ বা তার বয়স তত বেশি, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে আমাদের গ্রোথ লাইন, এটা দিয়ে হচ্ছে বুঝতে পারি আসলে কোনটার গ্রোথ কত বেশি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানুয়াল গ্রোথ মানে মানে ইয়ারলি এই রিংগুলো হয়। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবারে এটা ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই সেন্টার থেকে ফোকাস থেকে কিছু লাইন এরকম ভাবে একেবারে পেরিফেরির দিকে যায়, এটাকে বলা হয় রেডি। মেইনলি আসলে রেডাই থেকে আসছে রেডি, ঠিক আছে? এটাকে আমরা কি বলেছি? রেডি বলেছি। তাহলে এই যে আমাদের এদের যে গ্রোথটা হচ্ছে সেটা আমরা ডিটারমাইন করতেছি অ্যানুলাস দিয়ে। সেটা হচ্ছে ফোকাস, চারপাশে সার্কুলার লাইন সেটা বলছি সার্কুলি, যেটা বড় সেটা বলছি অ্যানুলাস। এটা দেশের গ্রোথ বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি গ্রোথ হয় কখন? এটা আমাদের একজন আসা কোশ্চেন, সেটা হচ্ছে স্প্রিং এ। স্প্রিং সিজনে এদের গ্রোথটা অনেক বেশি হয়, ঠিক আছে? আর এর সাইডে যে রেড মতো গেছে সেটাকে আমরা বলছি কি রেডাই, ঠিক আছে? আর এই সাইকেল এই যে আমাদের স্কেল এটা আসলে কি রকম দেখতে? সাইক্লয়েড স্কেল, কারণ এটা সার্কুলার টাইপের, আর সার্কুলার টাইপের দুটো স্কেল আছে, একটা সাইক্লয়েড আর একটা হচ্ছে টিনয়েড। টিনয়েডের মধ্যে কি থাকে? টিনয়েডের এই সাইডে এরকম দাঁতের মতো থাকবে, কিন্তু এখানে যেহেতু দাঁত নাই তার মানে এটা হচ্ছে সাইক্লয়েড স্কেল, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এগুলো এখানে বলা আছে যে দামাল থেকে আসছে, এই যে আমাদের এটা হচ্ছে স্কেল, সাইক্লয়েড স্কেল। এরপরে এখানে এই যে ক্যালসিয়াম জমা হয়, অ্যানুয়ালি যেটা বলছিলাম, ফোকাস বা নিউক্লিয়াস যেটা বলছি, অ্যানুয়াল গ্রোথ, এটা স্প্রিং এর মধ্যে এটা হয়, বেশি গ্রোথ হয়। এগুলো হচ্ছে আমরা বলা আছে সার্কুলি, এগুলো আমরা করেছি, ঠিক আছে? তাহলে আমাদের স্কেল রেটের যে পার্টগুলো এগুলো ক্লিয়ার কিনা আমাদের জানাতো? স্কেল রেটের ক্লিয়ার কিনা এটা একটু জানাও। ভেরি গুড। তাহলে স্কেল রেটেড পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার সামনে হচ্ছে আমাদের কুইজে চলে আসি। 4 নম্বর কুইজ আছে। হোয়াট ইজ দ্য ইনার লেয়ার অফ স্কিন কল্ড? বাইরের লেয়ারটা আমরা জানি, ইনার লেয়ারটা কি? ভেরি গুড। ইন্ডোরামিস বলে কোনো ডার্মিস নাই। আমাদের বাইরে হচ্ছে এপিডার্মিস, ভিতরে হচ্ছে কি? ডার্মিস, ঠিক আছে? এবার আসো আমাদের হাউ মেনি এই কুইজ আছে, হাউ মেনি পেয়ার ফিন আর প্রেজেন্ট ইন রুফিশ? পেয়ার ফিন, পেয়ার কয়টা আছে? এটা আনসারটা একটু আমাদের বলে দিও। ওয়েল, কুইজ তো যাওয়ার আগে তোমরা এখানে বলে ফেলেছো। ভেরি গুড। তাহলে বি বি ভেরি গুড। আমাদের আছে কি? দুই টু পেয়ার, পেক্টোরাল আর এলি। তাহলে এখন সামনে একটু লিডার বোর্ডটা একটু দেখে দেব, হ্যাঁ? লিডার বোর্ডটা লিখে আমরা দেখে নেব। তাহলে আসো আমাদের এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখন আসো এই যে আমাদের এগুলা এই গ্রুপ টু এগুলা স্কেলের জিনিসটা এই রেডি এগুলো সব পড়া আছে। এই দেখো সাইক্লোয়েড স্কেল কোথায় পাওয়া যায়? সালমনে পাওয়া যায়, ল্যাঙ্কিশে পাওয়া যায়, অলটাইপ কার্ভ কিসে পাওয়া যায়? কার্ভ যেগুলো আছে সেগুলো পাওয়া যায়, তেমন পাওয়া যায়, ল্যাঙ্কিশে পাওয়া যায়, মানে ইলিশ টিলিশ এগুলো সবগুলো পাওয়া যায়, ঠিক আছে? এখন এখানে যে কোশ্চেনটা সেটা আসলে আমাদের এখানে কুইজে যদি দেখো হোয়াট টাইপ অফ স্কেল ডাজ রুফিশ পজেস, এটা আছে তো? বুঝবা? ভেরি গুড। তাহলে কারেক্ট আছে কি আমাদের এখানে? স্কেল হচ্ছে কি আসলে সাইক্লোয়েড স্কেল। এটা দেখো এই ডিউরিং উইচ সিজন গ্রোথ অফ রুফিশ ইজ ম্যাক্সিমাম, এটা আছে তো? এ ভেরি গুড। স্প্রিং এ এটা ম্যাক্সিমাম গ্রোথ হয়, ঠিক আছে? এরপর কোশ্চেন যদি আসি আমরা, উইচ ফিশ ডাজ নট হ্যাভ সাইক্লোয়েড স্কেল, এটা আছে তো? কোন ফিশ আসলে সাইক্লোয়েড স্কেল নাই এটার মধ্যে? দেখো এটা তোমাদেরকে এটা হচ্ছে আমাদের মেডিকেল সাথে 15 আসছিল, কিন্তু এটা কারেক্ট আনসার যদি আসো, এটা কারেক্ট আনসার হচ্ছে ব্যাংক, ঠিক আছে? সাইক্লোয়েড স্কেল আমাদের হিসাব থাকে, সেমনও থাকে, কার্পে তো থাকবেই, আর রুফিশ তো কার্পের মধ্যে পড়ে, তার মানে আলটিমেটলি এটা কোনটাই কারেক্ট আনসার না, এটা কারেক্ট আনসার কি? ব্যাংক, ঠিক আছে? এবার সার্কুলেটরি সিস্টেম, রুফিশের সার্কুলেটরি সিস্টেম বলার আগে আমরা একটা ব্যাংক পেজে একটু কিছু জিনিস দেখে নিই। দেখো আমরা যদি বলি এই হচ্ছে আমাদের সার্কুলেশন, তাই না? আমাদের সার্কুলেশন কথা যদি বলি, এইটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাই তো? এরপরে আমাদের এটা হচ্ছে লাংস ছিল, আর ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে? হার্টের যে আমাদের সার্কুলেশন সেটা কিরকম? বডি থেকে ব্লাড আসবে আমাদের রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়াম থেকে ব্লাড যাবে লেফট ভেন্ট্রিকলে, সেখান থেকে ব্লাড যাচ্ছে লাংসে, লাংস থেকে ব্লাড আসবে হচ্ছে আমাদের লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে ব্লাড যাবে হচ্ছে আমাদের সারা বডিতে। তাহলে হার্টে আমাদের ব্লাড কয়বার আসছে বলতো? হার্টে আমাদের ব্লাড কয়বার আসছে? দুইবার, দুইবার। ভেরি গুড। তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্লাড, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা এখানে একবার আসলো। এরপরে সেটা কার্বন ডাইঅক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড পরবর্তীতে সেগুলো সুন্দর করে অক্সিজেনেটেড হয়ে এখানে সেকেন্ড বার হার্টের মধ্যে আসলো, ঠিক আছে? তাহলে এই যে আমাদের দুইবার হার্টের মধ্যে ব্লাড আসলো, এটাকে এখন আমরা বলছি ডাবল সার্কিট ব্লাড সার্কুলেশন। তাহলে ডাবল সার্কিট ব্লাড সার্কুলেশন হচ্ছে কি? দুইবার হার্টে ব্লাড আসছে। আর আমাদের ইয়েতে আসো, রুফিশের ক্ষেত্রে আসো, রুফিশের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমার এখানে জাস্ট রুফিশের কথা তুমি যদি আমি যেভাবে নরমালি আঁকি সেই আঁকা দিয়ে তুমি চিন্তা করো, এখানে মাঝখানে কোনো চেম্বার নাই। তার মানে এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, সরি অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে? এখন এখানে যে জিনিসটা হয় আমাদের এখানে ব্লাডটা আসছে কি সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা আছে না? সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা,
তোমাদের যদি মনে থাকে আগের ক্লাসে পড়া হয়েছে সুপিরিয়র ইন্টিগ্রাল ভেনাকাভা দিয়ে আসছে আর ওদেরও এই সুপিরিয়র ইন্টিগ্রাল ভেনাকাভা না দিয়ে ওদের ক্ষেত্রে আসছে সাইনাস ভেনোসাস দিয়ে এই অংশটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস ভেনোসাস ঠিক আছে তার মানে ওদের সাইনাস ভেনোসাস দিয়ে আসে এরপরে সেই ব্লাডটা এটা হচ্ছে ওদের কার্বন ডাই অক্সাইড ব্লাড সেটা এখানে অ্যাট্রিয়াম আসে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায় ভেন্ট্রিকল থেকে ওদের এখানে আবার নতুন একটা স্ট্রাকচার আছে আমাদের হচ্ছে কি আমাদের এখানে এই অংশটা যেটা লেফট ভেন্ট্রিকল থেকে যেটা বেরিয়ে যায় সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাওর্টা অ্যাওর্টা বলি না আমাদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে বলা হয় বালবাস আর্টারিওসাস বালবাস আর্টারিওসাস আর্টারিওসাস এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস ঠিক আছে তাহলে তার মানে ব্লাডটা আমাদের কোথায় চলে যাবে এই কার্বন ডাই অক্সাইড ব্লাড এই দিক দিয়ে সুন্দর করে চলে যাবে তাহলে ওদের হার্টে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ব্লাড আছে না তার মানে কার্বন ডাই অক্সাইড ব্লাড থাকে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর কার্বন ডাই অক্সাইড ব্লাড থাকে কোথায় এই যে ভেনাকাভাতে কার্বন ডাই অক্সাইড ব্লাড ছিল মানে ভেইনে থাকে কার্বন ডাই অক্সাইড ব্লাড সেইজন্য ওদের হার্টটাকে বলা হয় যে এটা হচ্ছে ভিনাস হার্ট ভিনাস হার্ট ঠিক আছে ওদের হার্টটাকে কি বলছি ভিনাস হার্ট আর ধুমধাম করে দিচ্ছে ভেরি গুড তাহলে দেখো ওদের এই যে এখান থেকে এবার ব্লাডটা কোথায় জানো এখান থেকে এবার ব্লাডটা যাবে হচ্ছে আমাদের তো লাংস আছে ওদের তো লাংস নাই ওদের আছে গিল তাহলে ওদের ফোর্থ গিল আছে তাহলে এখানে মনে করে গেছে গিল আছে এখানে গিল আছে তো এই যে আমাদের বালবাস আর্টারিওসাস থেকে এখান থেকে সুন্দর করে এফাইন আর্টারি দিয়ে এখানে যাবে তো এখানে চারটা জায়গায় তিনটা রেখেছি তো এখানে চারটা রেখেছি দেখছি এই এখানে গেল এখান থেকে এফাইন আর্টারি দিয়ে যায় এরপর হচ্ছে এখান থেকে মনে করো এখান থেকে ইফাইন আর্টারি দিয়ে বের আসলো ঠিক আছে এখানে বের আসে এবার হচ্ছে এখানে অক্সিজেনেটেড ব্লাড আছে সেই অক্সিজেনেটেড ব্লাডটা সুন্দর করে কি করবে ওদের বডিতে চলে যাবে বডিতে চলে যাবে এই যে বডিতে চলে গেল এই ব্লাডটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড এই বডি থেকে এরপর সেই ব্লাডটা আসবে হচ্ছে আমাদের এই সাইনাস ভেনাস আছে সাইনাস ভেনাস আসবে কি দিয়ে জানো সাইনাস ভেনাস আসবে হচ্ছে এই ডাক্তারকে বলা ডাক্তাস কুভিয়ে ডাক্তাস কুভিয়ে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমাদের দেখলাম এখন যা যা বললাম সেটা আমরা সামাইজ করি আমাদের বডিতে জানি ওদের ক্ষেত্রে হয় ওদের বডি আমাদের বডি থেকে সুপিরিয়র ইন্টিগ্রাল ভেনাকাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড ব্লাড আসছে রাইটে ওদের ক্ষেত্রে কি হয় ওদের বডি থেকে ওদের আমাদের সুপিরিয়র ইন্টিগ্রাল নাই তাহলে আমাদের আছে সাইনাস ভেনাস এই সাইনাস ভেনাস থেকে ব্লাড আসছে ভেনাস হার্টে মানে আমাদের হার্টে ওদের হার্টে চেম্বার অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দিয়ে ব্লাড যাচ্ছে আমাদের দেখতে হচ্ছে অ্যাওর্টাতে ওদের যাচ্ছে বালবাস আর্টারিওসাস আছে তাহলে আমাদের অ্যাওর্টা যেটা ব্লাড নিয়ে হার্ট থেকে ওদের সেটা নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস কারণ বালবের মধ্যে খোলা এরপর সেটা এখান থেকে ব্লাড নিয়ে যায় গিলে ওদের তো লাংস নাই গিল আছে গিলে যে অক্সিজেন হবে সেটা তারপর বডিতে চলে যায় এরপর বডি থেকে ডিঅক্সিজেনেটেড কার্বন ডাই অক্সাইড যুক্ত যে ব্লাড আছে সেটা ডাক্তাস কুভিয়ে দিয়ে সাইনাস ভেনাস আসে ঠিক আছে তাহলে বোঝা গেল এটা এখন পর্যন্ত বলো এই জিনিসটা এখন পর্যন্ত যে বুঝতে পারছি কিনা ওদের হাউ মেনি চেম্বারস অফ হার্ট ইন রুট তাহলে আসলে দুইটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আর এগুলো হচ্ছে সাব চেম্বার এগুলো মেইন চেম্বার না সাইড বুঝতে পারছো তাহলে ওদের হার্টে বাল্ব নাই কিনা এবার ওদের হার্ট বাল্বের কথা হার্টে চেম্বার থাকবে আর বাল্ব থাকবে না তা হবে না আমাদের এখানে ইন্টিগ্রাল ভেনাকাভা এখানে বাল্ব ছিল 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 ওদের সব বাল্ব আছে ওদের বাল্ব কোথায় আছে দেখি এই যে এখানটায় এটা কি হার্টের মধ্যে ঢুকতেছে যে জায়গাটা সাইনাস ভেনাস আর অ্যাট্রিয়াম এইটা যেখানে এখানে যে বাল্ব আছে সেটা নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল বাল্ব সাইনোঅ্যাট্রিয়াল বাল্ব তার মানে সাইনাস ভেনাস আর অ্যাট্রিয়াম দুইটা কানেক্টিং পয়েন্টে যে বাল্ব সেটা নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল বাল্ব ঠিক আছে এবার আসো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এর কানেক্টিং পয়েন্টে যে বাল্ব আছে সেটা নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার বাল্ব অ্যাট্রিওভেন্ট্রিকুলার বাল্ব আবার ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাওয়ার সময় এখানে বালবাস আর্টারিওসাস এখানে একটা বাল্ব থাকবে এই বাল্বটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবার বাল্ব ভেন্ট্রিকুলো বালবার বাল্ব ঠিক আছে তাহলে বুঝতে পারছি যে এদের ক্ষেত্রে তিনটা বাল্ব আছে ভেন্ট্রিকুলো বালবার একই তাহলে এই তিনটা বাল্বের ক্ষেত্রে আছে তাহলে এতক্ষণ পর্যন্ত এই সাইডে আমরা ক্লিক করি এখানে তিনটা বাল্ব আছে সাইনাস ভেনাস আর অ্যাট্রিয়াম আছে সাইনাটিয়াল অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলো আছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার বালবাস আর্টারিওসাস আছে আর ভেন্ট্রিকুলো বালবার বাল্ব থাকবে ঠিক আছে হ্যাঁ আমাদের ক্ষেত্রে মাইক্রো লাইগাস এগুলো সব ঠিক তাহলে এইটুকু পর্যন্ত যা বললাম হ্যাঁ সেটা এখন ক্লিয়ার বলো যাক এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলে আমাদের মনে পড়া হয়ে গেছে দেখো এখানে আমাদের সিঙ্গেল সার্কিট সার্কুলেশন ডাবল সার্কিট সার্কুলেশন আমরা পড়েছি ঠিক আছে আর আমাদের রুবি সেটা তো ক্লোজ টাইপের তো এটা আমরা নরমালি দেখছি দেখো এখানে দেখো আমাদের লাস্ট সার্কিট সিস্টেম আমাদের কম্পোনেন্ট কি আছে ওদের কম্পোনেন্ট আছে লাস্ট সার্কিট সিস্টেম এটাতে ওদের তিনটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে আমাদের যেটা ছিল তার মানে আমাদের কি ব্লাড ছিল না ওদের ব্লাড আছে আমাদের হার্ট ছিল ওদের হার্ট আছে আমাদের ব্লাড ভেসেল ছিল ওদের ব্লাড ভেসেল আছে ঠিক আছে এই যে ব্লাড ভেসেল সেটার মধ্যে আবার তিনটা আছে কি কি এই ব্লাড ভেসেলের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ভেইন এরপর হচ্ছে আর্টারি আর হচ্ছে ক্যাপিলারি ঠিক আছে ক্যাপিলারি আর ব্লাডের মধ্যে তিনটা পার্ট আছে ঠিক আছে ব্লাডের মধ্যে কি কি পার্ট আছে সরি ব্লাডের মধ্যে আমরা দুইটা পার্ট বলতে পারি দুইটা পার্টের পরবর্তী দুইটা ভাগে আলাদা করা যাবে দেখো প্রথমে হচ্ছে প্লাজমা আর হচ্ছে ব্লাড কর্পাসল এই ব্লাড কর্পাসল দুইটা একটা সার্ভিসি আর একটা হচ্ছে ডাব্লিউসি ঠিক আছে তাহলে এই হচ্ছে ওদের ব্লাড সার্ভিস সিস্টেমের যা কিছু আছে সেগুলো তাহলে ওদের আমাদের যেরকম ব্লাড আছে ওদের আছে হার্ট আছে ওদের আছে ব্লাড আছে ওদের আছে আমাদের মধ্যে সেম ব্লাড আছে ভেইন আর ক্যাপিলারি আর ব্লাডে ওদের প্লাজমা আছে ব্লাড কর্পাসল আমাদের যেরকম ছিল কিন্তু ব্লাড কর্পাসল ওদের এই ব্লাডে নাই ঠিক আছে হ্যাঁ গিল থেকে হচ্ছে অক্সিজেনেটেড হয়ে যায় গিল হচ্ছে ওদের লাং তাহলে এইটুকু আমরা এখানে দেখছি ঠিক আছে তাহলে এইগুলো আমরা এখানে সুন্দর করে যা যা বলছি সবগুলো হচ্ছে আমরা এখানে ব্লাড হার্ট ব্লাড ভেসেল এরপর দেখো আমাদের এই ব্লাডের মধ্যে আরবিসি টিবিসি থাকে ওদের আরবিসি নিউক্লিয়েটেড ঠিক আছে আমরা তো ম্যামালিয়া না ম্যামালিয়া আরবিসি নিউক্লিয়েটেড হয় তাহলে এই জিনিসগুলো থেকে আছে হার্টের মধ্যে আমাদের যেরকম পেগাডিয়াম আছে ওদের পেগাডিয়াম আছে এরপর ওদের সাইনাস ভেনাসের কথা আমি বলছি সাব চেম্বার অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এগুলো আছে এটা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ওদের হার্টের এটা হচ্ছে সাইনাস ভেনাস এই যে অ্যাট্রিয়াম এটা হচ্ছে ভেন্ট্রিকল আর এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে একটা বাল্ব আছে সেটা নাম হচ্ছে সাইনাটিয়াল বাল্ব এখানে একটা বাল্ব আছে সেটা নাম হচ্ছে ভেন্ট্রিকুলার আর এখানে যে বাল্ব আছে সেটা নাম হচ্ছে ভেন্ট্রিকুলার বাল্ব ঠিক আছে কারণ এখানে হচ্ছে আমাদের বাল্ব আর্টারিওসাস তাহলে এই জিনিসগুলো এখানে পেয়েছি এগুলো আমাদের পড়া হয়ে গেছে এখানে যে বাল্ব সাইনাটিয়াল ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার বাল্ব এগুলো পড়া গেছে আর এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ব্লাড হার্টে থাকে এখানে ভেনাস হার্ট বলা হয় আমরা পড়েছি ঠিক আছে ব্লাডের মধ্যে দেখো আর্টারি ভেইন ক্যাপিলারি আমরা পড়েছি এই যে পার্টটা আমি আসছি এখানে তোমাদের সবাতে ভালো লাগবে তা না যারা একটু বেশি ভালো করতে চাও তাদের জন্য আমি বলেছি তোমরা এই জিনিসটা খেয়াল করো যদি কারো মনে হয় এই জিনিসটা মাথায় কমাবে আর যদি চাই না আমি তাহলে সেই একটুখানি চা পানি খেয়ে আসতে পারো আমাদের দেখেন অবশ্য 5 মিনিট লাগবে আমাদের চিন্তা কিছু নাই আর যদি তারপর কেউ শুনতে চাও ইনশাআল্লাহ মনে থাকবে ঠিক আছে এই জায়গাটা আমি একটু বুঝাই দিচ্ছি দেখো আমাদের কয়টা গিল থাকে 4 পেয়ার ঠিক আছে তো 4 পেয়ারের মধ্যে এই সাইডের মধ্যে সাইডে 4টা আছে এখানে দেখো এটা হচ্ছে একটা গিল এটা একটা গিল এটা একটা গিল এটা একটা গিল এই চারটা হচ্ছে গিল উপরে গিলের মতোই একটা আরেকটা গিলের মানে গিলের মধ্যে একটা পার্ট থাকে সেটা বলে সিউডো ব্রাঙ্ক সিউডো মানে নকল আর ব্রাঙ্ক হচ্ছে গিলের তোমার মেডিকেল ব্রাঙ্ক তো অ্যানাটমিক্যাল ব্রাঙ্ক তো এটা বলা হচ্ছে সিউডো ব্রাঙ্ক এগুলো হচ্ছে রিয়েল ব্রাঙ্ক ঠিক আছে এগুলো রিয়েল ব্রাঙ্ক আর একটা সিউডো ব্রাঙ্ক এখন আমরা একটা বলছি না হার্ট থেকে আমাদের ওদিকে দেখো আমি আগে বলেছিলাম হার্ট থেকে এই যে ব্লাডটা যায় ব্লাড ভেসেলটা যায় এই ব্রাঙ্কের মধ্যে ঢুকে তাহলে যেটা যাচ্ছে মানে যেটা গিলের মধ্যে আসছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট আর্টারি বা ইন্টারনাল আর্টারি আর যেটা বের যাচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল বা ইনফারেন্ট তাহলে আসো এখানে দেখো আমাদের যে ব্রাঙ্কিয়াল আর্টারি আছে হার্ট থেকে এখানে আসছে এই একটা তো আমাদের ফার্স্ট গিল হচ্ছে এটা এই ফার্স্ট গিলের এখানে যে আর্টারিটা যায় সেটা বলা ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্টারি ইনফারেন্ট বলো সরি অ্যাপারেন্ট বলো বা ইন্টারনাল বলো এটা হচ্ছে সেকেন্ড আর্টারি ব্রাঙ্কিয়াল এটা থার্ড আর্টারি এটা ফোর্থ আর্টারি এটা ঢুকে চারটা ঢুকে এখান থেকে চারটা বের যায় ঠিক আছে মানে এই একটা বের যাচ্ছে একটা দুইটা তিনটা আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে চারটা মানে এটা হচ্ছে ফোর্থ এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট আমাদের জিনিসটা মনে রাখতে হবে ফার্স্ট এই আর্টারিটা আছে এটা কিন্তু সিউডো ব্রাঙ্কের মধ্যে সাপ্লাই যায় এটা কি সাপ্লাই যায় সিউডো ব্রাঙ্কের মধ্যে সাপ্লাই যায়
তা মনে রাখলো, মনে রাখবা এই সিউরোব্যাংকের সাথে পরবর্তীতে আমাদের ওদের চোখের একটা কানেকশন আছে। চোখের সাপ্লাইতে যে আর্টারি সেটা নাম হচ্ছে অপথ্যালমিক আর্টারি। আমরা হচ্ছে অপথ্যালমোলজি পড়ি না, যাতে চোখে পড়ে, মানে চোখে পড়া হয় তাদেরকে অপথ্যালমোলজি বলে। তার মানে চোখের সাপ্লাই যে অপথ্যালমিক আর্টারি সেটা কোথায় কানেক্টেড? সিউরোব্যাংকের সাথে কানেক্টেড। এটা মনে রাখতে হবে। এবার দেখো আমাদের যে ফার্স্ট আর সেকেন্ড কি করতেছে? এই ফার্স্ট আসছে, সেকেন্ড আসছে। এরা কানেক্টে এই যে দুই সাইডে দুইটা ফার্স্ট আর দুইটা সেকেন্ড কানেক্টে দুই সাইডে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে। ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করতেছে। তার মানে হচ্ছে দুই সাইডে দুইটা ল্যাটারাল অ্যাওর্টা করে। এই ল্যাটারাল অ্যাওর্টা সামনের দিকে যে এরকম একটা সার্কেলের মতো করে, ঠিক আছে? এই সামনের দিকে যে সার্কেলের মতো করে আর উপরে চলে যায় ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড মানে কি? আমাদের এটা হচ্ছে কি ক্রেনিয়াম না? আমাদের বাড়িতে উপরে মাথায় কাপড় ছিল ক্যারোটিড আর্টারি। সিমিলারলি আমাদের হচ্ছে কি ক্যারোটিড আর্টারি, ওদের মাথায় সাপ্লাই দিবে ক্যারোটিড আর্টারি। উপরে ওদের ক্যারোটিড আর্টারি। আর এখানে এই ক্যারোটিড আর্টারি আর ল্যাটারাল অ্যাওর্টা মিলে যে সার্কেলের মতো তৈরি করছে, এটা বলা সার্কুলাস সেফালিকাস। এই জিনিসটা দেখতে দেখছি। তাহলে এখন পিছনের দিকে আসি। পিছনের দিকে এগুলো তিন চার এরা সব মিলে যা হচ্ছে একেবারে পেছনে মানে হচ্ছে ডরসাল। এই আর্টারিকে বলা হচ্ছে ডরসাল আর্টারি। এখন তুমি মনে রাখবা কি সেটা আমি বলে দিই, ঠিক আছে? এখান থেকে আমরা এখন মনে রাখবো, যারা এখন কষ্ট করে পড়ছো তাদের মাস মনে রাখতে হবে। সেটা হচ্ছে মাস মনে থাকবে ইনশাআল্লাহ। ফার্স্ট যে আর্টারি আছে সেটা সিউরোব্যাংকে যাবে, এবং সেটা কিসের সাথে কানেক্টেড? অপথ্যালমিক আর্টারির সাথে কানেক্টেড। ঠিক আছে? এই একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড মিলে ফর্ম করতেছে ল্যাটারাল অ্যাওর্টা। ঠিক আছে? ল্যাটারাল অ্যাওর্টা। আর এখান থেকে দেখা যাচ্ছে যেরকম আমাদের হেডে চলে যাচ্ছে, হেডে সাপ্লাই দিচ্ছে ক্যারোটিড আর্টারি। এই ক্যারোটিড আর্টারি ল্যাটারাল অ্যাওর্টা এরা সামনে যে একটা সার্কুলার ফর্ম করে সেটার নাম হচ্ছে সার্কুলাস সেফালিকাস। তাহলে এই যে জিনিসটা লিখছি, এটাই জাস্ট হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে 1 মিনিট টাইম দিলাম। 1 মিনিটে তুমি মনে রাখতে পারবা আশা করি। আসো। ল্যাটারাল অ্যাওর্টা কি অবশ্যই বলছি। ল্যাটারাল মানে হচ্ছে কি দুই পাশে। তাহলে দেখো আমাদের এই যে এখান থেকে 1 আর 2 আর্টারি আছে না? ইফারেন্ট আর্টারি যেটা, এই ইফারেন্ট আর্টারি সাইডের দিকে যেই ব্লাড ভেসেলগুলো বানায়, তার মানে হচ্ছে কি? আমি যদি বলি এই যে এই সাইডের দিকে এটা আর এই সাইডের দিকে এটা, তাহলে ওটা কি চার পেয়ারের গিল থাকে না? মনে করে এটা বাম পেয়ার, এটা ডান পেয়ার। বাম পেয়ারের গিল থেকে ফার্স্ট আর সেকেন্ডটা রয়েছে, বের হয়ে এইখানে ল্যাটারাল অ্যাওর্টা বানাইছে। আর ডান পেয়ারের যে চারটা গিল আছে তার ফার্স্ট আর সেকেন্ড থেকে আর্টারি বের হয়ে এখানে মনে আসছে একটা, এরা মিলে হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা বানাইছে। এরা সামনে যে কি করছে? সার্কুলার সেফালিকাস বানাইছে। বুঝা গেছে? শিয়া কোশ্চেন করছিলা। ভেরি গুড। তাহলে যা যা হয়ে গেছে এইটা, তাহলে একটু আমরা যা করতে হয়ে গেছে কিনা? মানে এখানে যা বলছি এটা না খুব বেশি ইম্পর্টেন্ট না। ওই যে বন্ধুরা খুব বেশি ভালো জানতে চাও দেখতে, এটা দুজনে হয় নাই। তাহলে কি তাদেরকে একটু টাইম দিব? জাস্ট মনে করো সিউরোব্যাংকের সাথে অপথ্যালমিক আর্টারি কানেক্টেড, ফার্স্ট আর সেকেন্ড মিলে ল্যাটারাল, আর হেড দেওয়া ক্যারোটিড, আর ল্যাটারাল গুলো ক্যারোটিডের সাথে কানেক্টেড জায়গায় সার্কুলাস সেফালিকাস তৈরি করে। ঠিক আছে? এইটুকু মনে রাখতে বললাম আমাদের না। এখানে যা বলছি সেগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? এখানে যা বলছি দেখো, চার পেয়ারের গিল থাকবে, ইফারেন্ট আর্টারি আছে আর আমাদের এফারেন্ট আর্টারি আছে। এর মধ্যে ফার্স্টটা বলছিলাম অপথ্যালমিক আর্টারিতে যায়, এরপর ল্যাটারাল ফার্স্ট সেকেন্ড করে, এরপর সেটা হচ্ছে ক্যারোটিড আর্টারিতে এক্সটেন্ড করে, এরপর মিলে সার্কুলাস সেফালিকাস করে, সেই কথা বলা আছে। ঠিক আছে? যা বলছি এগুলো আমাদের এখানে বলা আছে। গিলাস নিয়ে কথা বলছি, গিলাস আছে তোমাদের বলা আছে পাঁচটা, তাই না? পাঁচটা পেয়ার বলছে না? গিলাস তোমাদের পাঁচ বলা আছে আসলে। ঠিক আছে? দেখো দেখো এখানে আসলে ভেনাস সিস্টেম একটা জিনিস মনে রাখা হচ্ছে ডাক্তার স্কুবিয়ার। ডাক্তার স্কুবিয়ার দিয়ে কি হয়? ডাক্তার স্কুবিয়ার দিয়ে ডাক্তার সাইনাস ব্যবস্থা আসে। ঠিক আছে? এই যে আমাদের সিঙ্গেল সার্কিট সার্কুলেশন, বলো তো এটা দেখে তোমার কি মনে হয়? এটা কি পড়াইছি নাকি পড়াইনি? বলো। হ্যাঁ, ফার্স্ট ইফারেন্ট আর্টারি দুই দিকে কাজ করতেছে। ঠিক আছে? ফার্স্ট ইফারেন্ট আর্টারি দুই দিকে কাজ করতেছে। একটা হচ্ছে অপথ্যালমিক আছে, মানে সিউরোব্যাংকের অপথ্যালমিক আছে, আর একটা হচ্ছে আমাদের তিনটা ক্লাস মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু কোনটা পেয়ার কোনটা আনপেয়ার এগুলো মনে রাখতে হবে। কিন্তু অ্যাডমিশন আসছে চান্স কম, কিন্তু তুমি ডেইলি ভিত্তিতে আসতে পারে, কারণ অল্প জায়গায় অনেক কোশ্চেন দেওয়া লাগে তো সেইজন্য। তাহলে এটা আমরা হচ্ছে পড়াইছি। এবার আসো, এটা হচ্ছে আমাদের ওই কিছু জিনিস যেগুলো আসলে সহজে মনে রাখতে পারি সেটা। দেখো সাবক্লাভিয়ান, তুমি চিন্তা করো আমাদের ক্ল্যাভিকল কোথায় থাকে? এই জায়গাটা ক্ল্যাভিকল না? আমাদের বুকের এখানে ক্ল্যাভিকল। তাহলে এই ক্ল্যাভিকলটা আমাদের পেট্রোল গার্ডের পার্ট না? আমাদের পেট্রোল গার্ডের পার্ট যেটা, ওদেরও পেট্রোল গার্ডের বা পেট্রোল ফিনের মধ্যে ওদের সাপ্লাই দিবে সাবক্লাভিয়ান আর্টারি। মনে থাকে? সিলিয়াক মেসেঞ্জারি, এটা আসলে কোথায়? ওদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমে সাপ্লাই দিবে। ঠিক আছে? প্যারাইটাল মানে হচ্ছে চারপাশে, যেমন বডি ওয়াল কি চারপাশে থাকে না? প্যারাইটাল হচ্ছে এই বডি ওয়াল। রেনাল মানে হচ্ছে কিডনি, ইলিয়াক মানে হচ্ছে পেলভিস। আমরা ইলিয়াক কোথায় থাকে? আমাদের পেলভিসের দিকে থাকে। করাল মানে হচ্ছে একেবারে লাস্ট এন্ড। ঠিক আছে? করাল মানে হচ্ছে লাস্ট এন্ড, সেটা হচ্ছে কি? টেইল। তাহলে এটা নিয়ে মনে থাকবে। এটা হচ্ছে আমাদের অন্য বই থেকে আসছে। আমরা এটা হচ্ছে আমাদের আব্দুল আলী স্যারের বই থেকে। আব্দুল আলী স্যারের বই থেকে আসছে। এটা খেয়াল করো, অ্যান্টেরিয়র কার্ডিনাল। ঠিক আছে? অ্যান্টেরিয়র মানে হচ্ছে একেবারে সামনে, পোস্টেরিয়র মানে হচ্ছে একেবারে পিছনে। তাহলে একেবারে সামনে কি থাকে ওদের? চোখ, নাক এগুলো, তার মানে হচ্ছে আইবল, নেজাল, হাইপাটিস এগুলো। আর পোস্টেরিয়র কার্ডিনাল বা রেনাল পোর্টাল যেটা একেবারে লাস্টে। দেখো হেপাটিক পোর্টাল আর হেপাটিক ভেইন, মনে রাখবা হেপাটিক পোর্টাল সিস্টেম আছে। এই হেপাটিক বা লিভার এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম পার্ট না? তার মানে এটা ডাইজেস্টিভ সিস্টেমে যাবে। আর হেপাটিক ভেইন সেটা লিভারে যাবে। সাবক্লাভিয়ান সেম পেট্রোলে যাবে। আর ইন্টেরিয়র জুগুলার এটা হচ্ছে ইন্টেরিয়র মানে নিচে, তার মানে লোয়ার যতে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা এটা কি এডমিশন ইম্পর্টেন্ট মনে থাকে না? আমি আরেকবার বলি, যতটুকু মনে থাকে। ঠিক আছে? এটা আমাদের 5 স্টার ইম্পর্টেন্ট। তুমি এটাকে 2 স্টার দিয়ে রাখতে পারো, মানে পড়তে পারলে ভালো, নাইস টু নো টাইপের। ঠিক আছে? খুব ভালো রেজাল্ট করতে তাদের জন্য। তাহলে আমি বলি আবার সাবক্লাভিয়ান মানে ক্ল্যাভিকল, ক্ল্যাভিয়ান হচ্ছে ক্ল্যাভিকলে আসছে। তাহলে ক্ল্যাভিকল এটা আসলে কোথায় আছে? আমাদের পেট্রোল গার্ডে আছে। তাহলে এটা পেট্রোল গার্ডে বা পেট্রোল ফিনে থাকবে। সিলিয়াক মেসেঞ্জারি এটা মনে রাখা, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। প্যারাইটাল মানে হচ্ছে চারপাশে, প্যারাইটাল শব্দ হচ্ছে চারপাশে। তাহলে হচ্ছে আমাদের বডি ওয়াল, রেনাল কিডনি, আইলাক হচ্ছে পেলভিক, আর করাল হচ্ছে সরল হচ্ছে টেইল। এরপর অ্যান্টেরিয়র মানে সামনে, সামনে নাক মুখ, তার মানে আইবল, নেজাল। পোস্টেরিয়র মানে পিছনে, টেইল। হেপাটিক পোর্টাল সিস্টেম থাকে ডাইজেস্টিভ সিস্টেম, আর হেপাটিক ভেইন থাকে শুধু লিভার। ঠিক আছে? সিস্টেম থাকে ডাইজেস্টিভ সিস্টেম আর নাইলে লিভার। আর সাবক্লাভিয়ান বলে আসছি ইন্টেরিয়র মানে হচ্ছে নিচে, তার মানে লোয়ার যতে থাকবে। ঠিক আছে? তাহলে এখন বলো এই জিনিসটা আসলে পারবা কিনা? পারলে ভালো, না পারলে সমস্যা নাই। এটাই বলা এটা। ঠিক আছে? তাহলে এখানে এটা এই কোশ্চেন আছে দাও। হুইচ আর্টারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিউরোব্যাংক অফ লুই ফিশ? লুই ফিশের সাথে কোনটা আসলে সিউরোব্যাংকের সাথে কানেক্টেড? এই কোনটা অ্যান্সার দাও। তাহলে ভেরি গুড। তো দাদা কারেক্ট অ্যান্সার দিছো। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কি? ডি অপথ্যালমিক আর্টারি, তাই না? এখন বলো তো এটা কত নাম্বার আর্টারি ছিল? সেটা আমরা জানো যে কত নাম্বার আর্টারি ছিল? ফার্স্ট ভেরি গুড। দেখো কিছু কিছু জিনিস আমাদের ক্ষেত্রে তুমি এখন করতে আসলে কেন? যে জিনিসটা তুমি আগে থেকে যদি পারো সেটা তোমার পারার কোনো কারণ নাই। এখন করতেছি আমরা মেইনলি যে সব জিনিস যেসব জিনিস তুমি পারো না, যে জিনিসগুলো কম পারো সেগুলো জানবে, যেগুলো পারো না সেগুলো যদি তোমাকে জানানো যায়, যাতে তোমার প্রিপারেশন অনেক ভালো হয়। ঠিক আছে? প্রিপারেশন একটা মিড লেভেল নিয়ে রিস্ক নিতে পারো, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু জিনিস আমরা নতুন করে জানতেছি যাতে তোমার এই ম্যাথ ক্লাসের উদ্দেশ্যে এটা তুমি যত ভালো সিলেন্স করতে পারবে। ঠিক আছে? তুমি যত ভালো সিলেন্স করতে পারবে তোমার পরীক্ষাটা ভালো রেজাল্ট করার চান্স থাকবে। ঠিক আছে? দেখো আমার সেটা কোশ্চেন আছে দাও। হার্ট অফ লুই ফিশ ইজ নোন অ্যাজ হোয়াট? বিবি ভেরি গুড। তার মানে হচ্ছে ভেনাস আর্ট। এবার সেটা দেখো আমাদের আব্দুল আলী স্যার আমাদের বলা আছে যে আমাদের লুই ফিশের চারটা পার্টস আছে, হার্ট, ব্লাড আর যেটাকে আমরা ব্লাড ভেসেল বলছিলাম সেটাকে সে দুই ভাগ করে দিয়েছে। ঠিক আছে? ব্লাড ভেসেলটাকে আর্টারি সিস্টেম আর ভেনাস সিস্টেম করে দিয়েছে। ঠিক আছে? দেখো আমাদের এখানে আসি রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা জাস্ট কিছু জিনিস পড়ব যেগুলো আমাদের মাস্ট। দেখো আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আমি সাইড দিয়ে দেখাই। দেখো এখানে আঁকা বাঁকা অংশটা, আঁকা বাঁকা মানে হচ্ছে আর্চ, আর্চ মানে হচ্ছে একটা বাঁক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এটা বলা হয় গিলের মধ্যে আছে যে এটা বলা হয় গিল আর্চ, গিল আর্চ। ঠিক আছে? এখান থেকে দেখা যায় যেরকম একটা ওই অ্যাপেন্ডিক্সের মধ্যে একটা অংশ বাইরে বের আসে, এটা বলা হয় গিল রেখার, গিল রেখার। ঠিক আছে? এটা কি বলা হয় গিল রেখার। আর এর উপরে এরকম দুটো কি থাকে? গিল ফিলামেন্ট থাকে। ঠিক আছে? এটাকে আমি কি বলছি? গিল ফিলামেন্ট। ফিলামেন্ট। এই হচ্ছে গিল ফিলামেন্ট। এখন তুমি যদি চিন্তা করো এটা
দুইটা পার্ট আছে না গিল ফিলামেন্ট, তাহলে এটা তুমি খেয়াল করো এটা যদি তুমি হাফ করে দাও, এটা হচ্ছে একটা গিল যেটা আর এটা দুইটা ফিলামেন্ট, এটা হাফ করে দিলে তাহলে আমরা বলতে পারি এই হাফটা হচ্ছে হেমি ব্রাঙ্ক, যেটা গিলের আরেকটা হচ্ছে ব্রাঙ্ক, এটা বলা হয় হেমি ব্রাঙ্ক আর এটা বলা হয় হেমি ব্রাঙ্ক। হেমি মানে অর্ধেক আর দুইটা টোটাল মিলাই হোল মানে কি, হোল মানে সম্পূর্ণ, WH ও LE হোল মানে সম্পূর্ণ, হোল প্লাস মানে সম্পূর্ণ প্লাস, ঠিক আছে? দুইটা হেমি ব্রাঙ্ক দিলে ফর্ম করে কি একটা হোলো ব্রাঙ্ক। এটা হচ্ছে হোলো ব্রাঙ্ক, ঠিক আছে? দুইটা হেমি ব্রাঙ্ক মিলে ফর্ম করে হচ্ছে হোলো ব্রাঙ্ক। এইটুকু আমরা বুঝতে পারলি হলো। তাহলে দেখো আমরা হচ্ছে কি এই যে আমাদের গিল আমাদের প্লাস লুইফিশের তার গিলের মধ্যে দুইটা পার্ট আছে, এটা যদি ভাগ করে এটা হচ্ছে গিল আর্চ আর গিল ল্যামিনি। গিল আর্চের সাথে গিল লেখা থাকে যেটা আমরা কি ছোট হয় ওই হাইড্রোজেন জোড়া মানে ক্লাস না ওইটাকে কুচি কুচি করে, ঠিক আছে? আর এর উপরে যে ল্যামিনি আছে অর্ধেকটা যদি আমরা হেমি ব্রাঙ্ক এর সাথে ধরে হবে হেমি ব্রাঙ্ক, দুইটা একসাথে হচ্ছে হোলো ব্রাঙ্ক, ঠিক আছে? এটা চার পেয়ারের গিল আছে, তাহলে জিনিস দেখো আমরা সেটা এটা আমরা অলরেডি পড়েছি যে দুইটাতে চার পেয়ারের গিল ল্যামিনি থাকে, গিল ল্যামিনি আছে, গিল লেখার কথা বলছি আমরা পড়েছি, ঠিক আছে? এবার কাউন্টার কারেন্ট সিস্টেম কি জানো? এই যে আমাদের ওরা সবসময় লাগবা ওদের কাছে জিনিস হয় আমরা তুমি কি করো, তুমি এখানে আসো, তুমি এখানে আসো, আমি মুছে দেখি, তুমি মনে করো এখানে আসো, এখন তোমার পিছনে যদি কেউ ধাওয়া দেয় আর তুমি যদি সামনে দিকে যাও তাহলে কি হবে? তাহলে দেখো যখন তুমি ভালো মতো পারো তোমার কি এই লোক ধরতে পারবে? পারবে না। কিন্তু তুমি যদি চাও এই লোকের কাছ থেকে কিছু নিতে চাও তাহলে তুমি কোন দিকে যাবে? এইদিকে নাকি এইদিকে? বলো তো, যদি তুমি এই তুমি হচ্ছে এটা তোমার পিছনে লোক আছে সেদিকে যাচ্ছে, তুমিও সেদিকে যাচ্ছ, তাহলে তোমার এই লোক ধরতে পারার চান্স কম, কিন্তু তোমার দরকার আছে এর কাছে কিছু জিনিস আছে সেটা নিয়ে নাও, তাহলে কি তুমি উল্টা দিকে দিবা। এখন তাহলে সে যখন এদিকে আসবে তুমি এদিকে যাবা, তোমার কাছে কিছু জিনিস নিয়ে নিতে পারবা, তাই না? এখন এই যে আমাদের রুবিশ আছে ও যখন রেসপিরেশন নেয় ও অক্সিজেনটা আসছে পানি থেকে, পানির অক্সিজেনটাও নেয়, তো পানি থেকে যে অক্সিজেনটা পাচ্ছে সেটা কি হবে? পানি ও হা করে সুন্দর করে মুখের মধ্যে ঢোকে, এরপরে তার গিল দিয়ে সুন্দর করে বের হয়ে যায়, এই হচ্ছে কান দিয়ে বের হচ্ছে, এরকম মুখের মধ্যে কান দিয়ে বের হচ্ছে, এরকম যদি মুখের মধ্যে কান দিয়ে বের হচ্ছে পানি স্রোতের দিকে, ও যদি পানি স্রোতের দিকে পানি এদিকে যাচ্ছে ও ওইদিকে আগানো শুরু করলো, তাহলে পানি যতটুকু পাবে পানি স্রোতের দিকে ও এদিকে চলে আসলো, তাহলে পানির অ্যামাউন্টটা বেশি আসবে, বলতো অক্সিজেনের পাওয়ার সুযোগটা বেশি হবে না? বলো এটা চান্স বেশি হবে কিনা? এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় কাউন্টার কারেন্ট সিস্টেম, এটা বলা হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেম, এইভাবে চলাচল করে, ঠিক আছে? তাহলে এইভাবে চলাচল করে ব্লাডের ক্ষেত্রে, এইভাবে ব্লাডের অক্সিজেনটাও নিয়ে নেয়। এরপর আসো আমাদের এই ওদের ক্ষেত্রে একটা জিনিস থাকে হচ্ছে এয়ার ব্লাডার, ওদের ক্ষেত্রে কি থাকে? এয়ার ব্লাডার থাকে, দেখো ওদের এইরকম হচ্ছে এয়ার ব্লাডার আছে, ঠিক আছে? এখন এই এয়ার ব্লাডারের সাথে এই এয়ার ব্লাডারের সাথে দেখা যায় যেরকম এটা হচ্ছে ওদের ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে ওদের ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, কেমন? তার মানে এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল মানে স্পঞ্জের সাইডে আছে, আর এটা হচ্ছে ওদের এয়ার ব্লাডার, এয়ার ব্লাডার। দেখো এই এয়ার ব্লাডার আর এলিমেন্টারি সিস্টেম একটা জায়গায় কি আছে, একটা জায়গায় সুন্দর করে কানেক্ট হয়ে গেছে না? এই যে একটা জায়গায় সুন্দর করে কানেক্ট হয়ে গেছে, এই যে ডাক্টটা, এই ডাক্টটার কারণে সে কানেক্ট হয়েছে, এই ডাক্টটাকে বলা হচ্ছে নিউম্যাটিক ডাক্ট। এটা কি বলা হয়? নিউম্যাটিক ডাক্ট, নিউম্যাটিক ডাক্ট। তার মানে ও যে এয়ার ব্লাডার আর ও যে এলিমেন্টারি ক্যানেল এটা হচ্ছে একটা ডাক্ট দিয়ে কানেক্টেড, যেই সব মাছের বা ফিশের এরকম ডাক্ট দিয়ে এয়ার ব্লাডার ওদের যে আমাদের কি থাকে বাবুরা ওদের ক্ষেত্রে এলিমেন্টারি ক্যানেল এটা কানেক্ট থাকে, তাদের সেই টাইপের সব মাছদেরকে বলা হচ্ছে আমাদের ফাইসোক্লিস্ট, ঠিক আছে? তাহলে ওদেরকে কি বলা হচ্ছে? ফাইসোক্লিস্ট। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এখানে থেকে পেয়েছি, সরি ফাইসোস্টোমাস, তাহলে ওদেরকে আমরা বলছে ফাইসোস্টোমাস, ফাইসোস্টোমাস, স্টোমাস কারণ কি কানেক্টেড, আর যদি কানেক্টেড না থাকে তাহলে সেটা বলছে ফাইসোক্লিস্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই আপনাদের কি আছে সামনে চেম্বার পিছনে চেম্বার, মনে রাখার জিনিস হচ্ছে এখানে রেড কালারের একটা গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? অনেক বেশি ক্যাপিলারি যুক্ত, ক্যাপিলারি বেশি থাকে সেজন্য এটা বলা হচ্ছে লেটিয়া মিরাবাইলা, রেড কালারের লেটিয়া মিরাবাইলা বা মিরাবিয়া। দেখো এই জিনিসটা হচ্ছে গাছের নৌকা পাঁচ যায় গাছ আছে না ও মিরাবাই, সেই টাইপের এটা হচ্ছে আমাদের লেটিয়া মিরাবাইলা, এটা হচ্ছে লাল কালারের, ঠিক আছে? হ্যাঁ বাকি হচ্ছে ফাইসোক্লিস্টাস, ঠিক আছে? জিরো ব্যাংকে কি গিলাস থাকবে? ওই জিরো ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় এরকম এক এক টাইপের ফিশের ক্ষেত্রে এক এক রকম স্ট্রাকচার, গিলাস থাকতে পারে না থাকতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যায় এরকম জিরো ব্যাংকের ক্ষেত্রে থাকবে। তাহলে এই জিনিসগুলো লাগবে আমাদের এখানে বলা আছে, দেখো এই যে ডাক্তার নিউমেটিক বা নিউমেটিক ডাক্ট ফাইসোস্টোমাস যেটা বললাম, এই জিনিসগুলো আমরা বলেছি এখানে। আর এই যে আমাদের এয়ার ব্লাডার, এখানে আসলে এয়ার আছে না, এই এয়ারের মধ্যে কি আছে জানো? এখানে আর কিছু না, জাস্ট অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড, এখানে কোনো হাইড্রোজেন কিছু নেই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এয়ার ব্লাডার। এই যে আমাদের এই রেডিয়াম লেভেলের যে কথাটা সেগুলো আমরা বলেছি। এখন ওদের ক্ষেত্রে কি কানেকশন না, ওদের কানেকশন ইচ্ছা আছে, তাও চাষগুলো ওই এয়ারের যে মানে ওয়াটারের যে ফ্লোটা সেটার জন্য ওদের কানে কিছু অসিকল থাকে, আমাদের যেমন আছে না মেলাস ইন্টারস্টেটিস, ওদের সেরকম আছে, ওদের সেই অসিকলটাকে বলে বেবেরিয়ান অসিকল। আগে আমরা বলতাম ওবেরিয়ান অসিকল, কিন্তু ডাব্লিউ হচ্ছে ওদের এখানে বি প্রোনাউন্স হয়, এই জন্য এটা বলা হচ্ছে বেবেরিয়ান অসিকল, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে শুনে জাস্ট বলে দিই শোনা একবার, রেডিয়াম লেভেল হচ্ছে ওদের গ্যাস ব্যান্ড একটা, ওই মানে এয়ার যে আমাদের ওদের যে এয়ার ফ্যাক্টর আছে সেখানে থাকবে, আর ওদের যে অসিকলগুলো আছে সেটা বলা হচ্ছে গিলাস পাঁচটা, ঠিক আছে? পাঁচটাই বইয়ের মধ্যে সুন্দর করে বলা আছে পাঁচটা। এখন আসো এখানে ফাংশনটা জাস্ট ইজি, তুমি কি করো ওদের মধ্যে এয়ার থাকে, এয়ারটা কি করে প্রেসার কন্ট্রোল করবে, আবার এই এয়ারের মধ্যে যদি কোনো সাউন্ড থাকা জায়গা ইকো ক্রিয়েট হবে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সিজেন তাহলে অক্সিজেন লেভেল সেটা করবে, ইকো তো একটা কি সাউন্ড না, তাহলে সাউন্ড প্রোডাকশন হবে। এরপর চিন্তা করো ও যে একটা প্রেসার মেইনটেইন করছে, একটা বেলুন তুমি পানির মধ্যে দিলে সেটা ভেসে থাকে না, তার মানে সে কি করবে? সে একটা স্পেসিফিক গ্র্যাভিটি কন্ট্রোল করে নিজেকে সে বুয়ান্সি মেইনটেইন করে, একটা মানে যে কোনো সময় কিছু করতে সাউন্ডে যে ব্যাপারগুলো বললাম প্রোডিউস করতে পারে, রিসিভ করতে পারে, আর যখন বুয়ান্সি মেইনটেইন করে সে অ্যাডাপ্ট করে ফ্লোট করতে পারে বললাম, আর অক্সিজেন আছে রেসপিরেশন করবে আর স্টেবিলাইজেশন দিবে এই ফ্লোট করে, ঠিক আছে? তাহলে আমরা বলছি মনে হয় ওদের যে ভিতরে গ্যাস আছে তাহলে সে প্রেসার কন্ট্রোল করবে, আর এটা যদি বেলুনের মতো সে ভেসে থাকতে পারবে, ফ্লোট হিসেবে কাজ করবে, নিজে বুয়ান্সিটা মেইনটেইন করবে, যার কারণে সে আন্ডার ওয়াটারে ভালো থাকবে, উপরে আরামসে চলতে পারবে যে কোনো সময়। তাহলে এটার সাথে এটা আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা মেইনটেইন করতে পারছে, অক্সিজেন থাকার কারণে অক্সিজেন রিজার্ভ রেসপিরেশন হেল্প করতেছে, আর এই যে ফাঁকা জায়গায় সাউন্ড প্রোডাকশন করতেছে, রিসিভ করতে পারে, প্রোডাকশন করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার কাজ আছে। এখন এটা একুইভ্যালেন্স আছে, উইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ নট সিক্রেটেড ফ্রম রেডিয়াম মিরাবাইলা। রেডিয়াম মিরাবাইলা মানে কি? এয়ার স্যাক, এয়ার স্যাকের মধ্যে থাকে কোনটা? ভেরি গুড, তার মানে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখছি এখানে দেখো আমাদের যা যা বলছিলাম আনসার উপরে সেই সব সঙ্গে বলছে হাইড্রোজেন মানে ও কি করে এয়ার যেটা আছে রিজার্ভ করতেছে, অ্যাডজাস্টেবল ফ্লোট করতেছে, আর গ্র্যাভিটি মেইনটেইন করতেছে, রেসপিরেশন রেজোনেটর মানে সাউন্ড প্রোডাকশন করতেছে, আবার রিসিভ করতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে বলা আছে। আর এই যে ফাইসোটোমি আমি আগে বলেছি যেখানে হচ্ছে কোনো কানেকশন থাকে, তাহলে এখানে নিউমেটিক থাকলে ডাক্তার নিউমেটিক থাকলে যেরকম রুফি শাপলা, আর ফাইসোটোমি হচ্ছে টাকি মাছ অথবা কই মাছ, এগুলো ঠিক আছে? এগুলোতে কোনো ডাক থাকে না, কানেকশন থাকে না। এবার আসো আমি জাস্ট বলে দিই সহজে মনে রাখো যে আমাদের যে রিপ্রোডাক্টিভ ওদের রিপ্রোডাক্টিভ অর্গান আছে টেস্টিস আর ওভারি, মেল আর ফিমেলের ক্ষেত্রে সবাই পেয়ার থাকে, সেটা সমস্যা না, সব হচ্ছে কোনটাতে ওরা ঝুলানো থাকে, তার মানে ওটা সাসপেন্ড থাকে কি দিয়ে? একটা হচ্ছে মেজোরকিয়াম আর মেজোরিয়াম, স্বাভাবিক নামের মধ্যে আছে কি ওভারি, তার মানে মেজোরিয়াম হচ্ছে ওভারিকে সাসপেন্ড করবে, আর রকি মেজোরিয়াম হচ্ছে আমাদের এই টেস্টিসের ক্ষেত্রে থাকে, ঠিক আছে? রিপ্রোডাকশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্রিডিং, ওদের ব্রিডিং টাইম সেটা হচ্ছে জুন জুলাই, আসলে এটা হচ্ছে জুন জুলাই এন্ড অগাস্ট, ঠিক আছে? আমার আমার বার্থ মান্থ যেহেতু অগাস্ট সেটা আমি মনে রাখি সবসময় যে ওদের রুফিশের ক্ষেত্রে বা ওদের যে রিপ্রোডাক্টিভ টাইমটা সেটা আসলে মেইনলি আমার বার্থ মান্থ যে শেষ হয় অগাস্টে শেষ হয়, ঠিক আছে? এইভাবে মনে রাখি, তাহলে জুন জুলাই অগাস্ট 3 মাস, ঠিক আছে? এই 3 মাস জুলাই হচ্ছে রুফিশ হয়, ডিম পারে, তারপর সেগুলো বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা এই রিপ্রোডাকশনের ক্ষেত্রে ওয়াটারের একটা হিউজ আমাদের একটা রোল আছে। আবার হচ্ছে যত বেশি অক্সিজেন থাকবে তত বেশি তারা সেক্সুয়ালি ম্যাচিউর হয়ে বেশ সুন্দর করে তারা হচ্ছে ওই রিপ্রোডাকশন করতে পারবে, কারণ অক্সিজেন তাদের রিপ্রোডাকশন হেল্প করে। টেম্পারেচার ক্ষেত্রে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, নরমালি আমাদের টেম্পারেচার 8 পছন্দ করে, 28 পছন্দ করে, আর 1 বার রাইট 1 to 4 লাখ এক্স লে করে, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে না।
আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে এখানে দেখো এগুলো ক্ষেত্রে আসি ওদের একটা ক্ষেত্রে দেখা যায় এরকম ওদের একটা পানিতে ভাসতে পারে ঠিক আছে তাহলে এই যে পানিতে ভাসে না বলে তাদেরকে বলা হয় ডিমার্সাল এগ যদি পানিতে ভেসে যেত তাহলে এটা হলো ইমার্সাল এগ হতো তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিমার্সাল এগ যেটা পানিতে ভাসে না এটা আর ওদের ক্লিভেজ যেটা হয় মানে এই যে আমাদের জাইগোটটা ফর্ম হলো জাইগোটটা পরবর্তীতে দুই ভাগ হয়ে গেল এই দুই ভাগ থেকে আবার চার ভাগ হয়ে গেল এটাই তো ক্লিভেজ এই ক্লিভেজটাকে বলা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ আর এই ছোট ছোট এই সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার যারা বলতেছি খুব বেশি ইম্পর্টেন্ট তা না জাস্ট শুনে দাও এবার দেখো এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাচারাল ব্রিডিং প্লেস ফর ব্লু ফিশ আমাদের এইখানে আগে বলেছিলাম শুরুতে অনেক আগে শুরুতে বলেছিলাম এটা হচ্ছে কি বলতো বি বি ভেরি গুড তার মানে হচ্ছে আমাদের আরিয়াল খা রিভার এইটা হচ্ছে আমাদের আরিয়াল খা রিভার এটা হচ্ছে ব্রিডিং প্লেস এটা হচ্ছে তুমি যে হালদা রিভার বলতে পারো ঠিক আছে হালদা আরিয়াল খা এই হচ্ছে ওদের ন্যাচারাল ব্রিডিং প্লেস আর ওদের ব্লু ফিশ যে এগ লে করে সেটা কোন মাসে আসলে বেশি হয় মানে রিপ্রোডাকশনটা কোন মাসে বেশি হয় সি ভেরি গুড তার মানে হচ্ছে জুন থেকে অগস্ট ঠিক আছে তাহলে দেখো আমরা একেবারে লাস্ট পয়েন্টে চলে আসছি তাহলে আমাদের মানে এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিই সেই জিনিসগুলো তোমরা দেখো বুঝছো রু ফিশের ক্ষেত্রে রু ফিশটা একটু কমপ্লিকেটেড অনেক ক্ষেত্রে স্কিপ করে দেয় কিছু জিনিস স্কিপ করার দরকার নাই যেরকম ওদের ক্ষেত্রে যে ওদের যে আমাদের আছে বাসাগরের সিস্টেম আছে ওটা মাস্ট ওটা স্কিপ করবে না এরপরে রু ফিশের ক্ষেত্রে পাঁচটা যে পার্ট আছে ওদের এক্সটারনাল স্ট্রাকচার এই পার্টটা কখনো মিস করবে না আর স্কেল এই পার্টটা মিস করবে না এই জিনিসগুলো পরীক্ষা কোশ্চেন অনেক বেশি আর ওই যে আমি একটা বক্স দেখাচ্ছিলাম না আর আব্দুল সহ ওই বক্সটা মিলাই মিলাই যেরকম বাইরে করতে হবে ওই বক্সটা কিন্তু পড়তে সুবিধা হবে ঠিক আছে তো যাই হোক ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভকামনা থাকলো বেস্ট উইশেস ইনশাআল্লাহ পরে যদি কখনো দেখা হয় তাহলে তোমার আবার কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ক্লাস শেষ করার জন্য আর এখন যদি তোমাদের 19 মিনিট কোনো কোশ্চেন থাকে তোমরা টিচার মুখস্থ করতে পারো আচ্ছা তোমাদের যদি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না তাহলে ক্লাস এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা রাহুল তুমি একটু তোমার ফান্ডেড ব্রাঞ্চেস করতে পারো ব্রাঞ্চ কি তার বিস্তারিত বলে দিবে